ওকে। আমাকেও তো দেখা যায়, তাই না? যারা দেখেন নাই তারা দেখে নেন। জি ভাইয়া চাইলেও এখন সরাসরি দেখা সম্ভব না। যদি সরাসরি দেখা করতে চান কোনো সমস্যা নাই, লন্ডনের হোয়াইট চ্যাপেলে চলে আসবেন। আছি এখানে, যে কোনো সময় আসলেই দেখা করা যাবে, যেহেতু এত দূর থেকে আসবেন। সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছি মুস্তাফিজুর রহমান। আমার নিকনেম হচ্ছে মামুন। যারা হয়তো এলাকার বা আগে যারা পড়তো তারা নিকনেম যে নামেই চিনতো, মামুন স্যার বলতো। এখন ওটাকে সরে গেছে, সাইডে পড়ে গেছে নামটা। এখন ফুল নামেই চলে। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে আসি, থাকবো। 3 মাস বললে ভুল। যেমন আগের ব্যাচগুলা যাদের শেষ হয়ে গেছে, আজকে আমি একটু ফ্রি ছিলাম, মোটামুটি 3-4 ঘন্টা ফ্রি পাইছি। তো যারা আপনার আগের ব্যাচগুলা ছিল, 3টা ব্যাচকে একসাথে করে আমি আজকে তাদের সাথে 2 ঘন্টা সময় দিছি। তাদের কার কোথায় প্রবলেম, স্পিকিং এ কি প্রবলেম, এগুলা শেয়ার করছে, ওইগুলাকে তাদের সাথে একটু দেখাই দিলাম কোথায় কোথায় কি করতে হবে না করতে হবে। সো আসি, যতদিন আর কি রেজাল্ট পরীক্ষা না দিচ্ছেন, রেজাল্ট না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত হেল্প করার চেষ্টা করব। তো টেনশন নিয়ে আর কিছু নেই। ওকে, দেন হচ্ছে আইএলস। ও, আরো কিছু বলা উচিত, তারপর আমার মনে হয় বলা উচিত। আমি আইএলস পরীক্ষা দিয়েছি কয়বার, 2বার। আহ, একবার দিয়েছিলাম 3 মাস প্রিপারেশন নিয়ে, আর একবার দিয়েছিলাম প্রায় 7 মাস, ধরেন 7 মাস প্লাস প্রিপারেশন নিয়ে। তো প্রথমবার পেয়েছিলাম 6.5, যেটা চলে আর কি। বাট আমি তো তখন বিদেশে যাওয়ার উদ্দেশ্য করে দেই নাই। আহ যে নিজেকে স্কিল ডেভেলপমেন্টের জন্য দিছিলাম, যে আইএলটিএস এর দিয়ে এটাকে আইএলটিএস এ পড়ায় আইএলটিএস পড়াবো, মানে আইএলটিএস পড়ে আইএলটিএস পড়াবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল। তো পরে 3 মাস পরে দেখলাম এই 6.5 দিয়ে তো সব স্টুডেন্টরাই পায়, তাহলে আমাকে টিচার হিসেবে হায়ার করবে কে? এরপর আবার প্রায় আবার 4 মাস, 4 মাস প্লাস সময় নিয়ে আবার পড়াশোনা শুরু করি লাগাতার। এভরি সিঙ্গেল ডে 12 ঘন্টা মিনিমাম, এভরি সিঙ্গেল ডে। আপনি কাউন্ট করতে পারেন, যদি বিশ্বাস না করেন, আই ডোন্ট কেয়ার ইউ হুই ইউ, আই ডোন্ট নো। সো এভরি সিঙ্গেল ডে 7 মাস হিসাব করেন। আমার জন্য আমি দুর্বল ছিলাম, বাট আপনারা হয়তো বা অনেকেই ভালো। আমার জন্য বলতেছি, আমি দুর্বল ছিলাম। 7 মাস কাউন্ট করেন, রেগুলার 12 ঘন্টা। এবার হিসাব করেন কয় ঘন্টা পড়াশোনা করছি আমি। একদম রেগুলার 7 মাস, একদিনও মিস যায় নাই। যদি একদিন মিস যায় সেটা যে কোনো বাই চান্স, ইমার্জেন্সি কোনো কারণে। তো 7 মাসে কয় দিন হয়? আর এভরি সিঙ্গেল ডে আপনি 12 ঘন্টা ধরতে পারেন, কারণ আমি এর থেকেও বেশি পড়ছি। এমন 15 ঘন্টা, 16 ঘন্টাও হয়েছে। শুধুমাত্র জাস্ট 6 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ঘুমাইছি, এছাড়া আর কিছু করি নাই। আর কিছুই করি নাই। সো এভরি সিঙ্গেল ডে যদি আপনি 12 ঘন্টা হিসাব করেন, 7 মাস হিসাব করেন কতক্ষণ পড়ছি। এবার যারা দুর্বল আছেন তারা আমার সাথে মিলাই নেন। যদি, তবে আমি তো 8 উঠানোর জন্য, হ্যাঁ লাস্টে আমার 8 আসছে, মানে সেকেন্ড টাইম 8 আসছে, তো আমার 8 উঠানোর জন্য এত পরিশ্রম করা লাগছে, হয়তো আরো দুর্বল ছিলাম। আর আপনার যতটুকু লাগবে অতটুকুর জন্য ওরকম ভাবেই প্রিপারেশন নিবেন, পরিশ্রম করতে হবে, তাহলে সম্ভব। ওকে, চলেন এখন হচ্ছে, বললাম তো নাম বললাম, পয়েন্ট বললাম। আমার মনে করি যে আর বেশি কিছু জানার দরকার নেই। আর যদি কারো আরো কিছু জানার থাকে, স্যার বউ আছে কিনা, স্যার রিলেশন আছে কিনা, বা আর আরো যদি কিছু থাকে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবকিছু শেয়ার করা যাবে, কোনো সমস্যা নেই। পার্সোনাল বিষয় সবাইকে বলা যাবে না। জাস্ট ফান। ওকে, চলেন। এখন হচ্ছে কি দিছে, জি 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 জি, ইয়েস ইয়েস ইয়েস, ওকে। ঠিক আছে, এখন চলেন। আমি আপনাদের যে কোর্স শিডিউলটা, যেটা আমাদের কোর্সের ভিতরে কি কি থাকবে, কিভাবে কি পাবেন, সবই তো জানেন, তারপর আবার দেখাই দেই।
আচ্ছা, এটা হচ্ছে আইএলটিএস 3 মান্থস সিলেবাস। আইএলটিএস এর সিলেবাস আর কি, আইএলটিএস এর মধ্যে কি কি আছে আপনারা হয়তো সিলেবাসটা সম্পর্কে জানেন, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তো সিলেবাসটা আমার আপনাদের সাথে শেয়ার করা উচিত। দ্বিতীয় নম্বর হচ্ছে কোর্স প্ল্যান। কোর্স প্ল্যানটা আমাদের কবে কি ক্লাস থাকবে স্যার, এটা। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কে যেন মেসেজ দিচ্ছে যে জয়েন করতে পারতেছে না। জানি আমি, এটা হবে, কিছু করার নাই। স্ক্রিন শেয়ারিং পোস্ট করছি কেন আমি? ওকে, সো যেটা বলতেছিলাম, আইএলটিএস 3 মান্থস কোর্স প্ল্যান আছে একটা। আইএলটিএস 3 মান্থস স্টাডি রুটিন, যেভাবে আমি পড়তাম সেভাবে রুটিন দিছি, সবার জন্য এই রুটিন কাজ করবে না, আই গ্যারান্টি। সো যার যার মতো রুটিনটা আসলে যার যার মতো সেট আপ করে নিতে হয়, কারণ কারোর সাথে কারোর রুটিন ওইভাবে মিলে না। তারপরে এটা আমার রুটিন, আমি শেয়ার করছি, কারোর যদি মনে হয় যে পড়া দরকার, এভাবে ফলো করা দরকার, সে করবে, জাস্ট এতটুকুর জন্য, এছাড়া আর কিছুই না। আচ্ছা, এছাড়া স্পিকিং এর যে স্পিকিং এর কিছু যে মানে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এগুলো অলরেডি আপনাকে আমি গ্রুপে দিয়ে দিছি। গ্রুপে অলরেডি স্পিকিং এর একটা কি কি যেন দিয়ে দিছি, দেখি। হ্যাঁ, স্পিকিং এর কিউ কার্ড, প্লাস হচ্ছে স্পিকিং এর যে শর্টকাট ফর্ম যেগুলো আছে সেগুলো, স্পিকিং এর গুলা দিয়ে দিছি আপনাদেরকে। তো ওইখান থেকে আমরা এগুলা দেখে নিব, সমস্যা নেই। আমাদের প্রথম দিন হিসেবে আজকে হচ্ছে দুইটা কাজ, এক হচ্ছে আইএলটিএস এর সিলেবাস সম্পর্কে জানা, 2 নম্বর হচ্ছে নিজেদের পরিচয় সম্পর্কে জানা। সো বাট পরিচয় সম্পর্কে আমি জানাটা খুব বেশি মনে করি না, কারণ এখানে পরিচয় যখন আইএলটিএস এর রেজাল্ট পেয়ে যাবেন, একটা পোস্ট দিবেন সুন্দর করে, তখন সবাই এমনি পরিচয় দেখে নিবে। তার আগে পরিচয় দেখে এত লাভ নেই, আমারও তো কারোর পরিচয় দেখে নাই, আর আমিও কাউকে জিজ্ঞেস করার মনে করি নাই। সময় মতো সবাই এমনি পরিচয় জানতে পারবে। বাট আসি এখানে, সেই হিসেবে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গ্রুপে যার যেমন ক্ষুধা সে তেমন খাবে। আবারও বলতেছি, যার যেমন ক্ষুধা সে তেমন খাবে। And আপনার কতটুকু ক্ষুধা আমি জানি না, যার যেমন ক্ষুধা সে ততটুকু কালেক্ট করে নিবে। নাম্বার 1, গ্রুপ কোনটা আমাকে জয়েন করিয়েন। নাজমুল হাসান ভাইয়া, আপনি কি গ্রুপে নাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি গ্রুপে নাই? আমি তো বুঝতে পারতেছি না গ্রুপ কোনটা স্যার। আপনার তো ভিডিও দেখি, ফেসবুকে যে একটাতে আছে ওটা তো দেখি মাঝে মাঝে, কোনটাতে আমি বলতে পারতেছি না। আপনি গ্রুপ খুঁজে পান নাই, বুঝলাম না আমি কাহিনী। আপনি লিংক পাইছেন কোথায়? সেই লিঙ্কটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিলেন। ও, তাহলে গ্রুপে তো আপনি জয়েন হন না এখনো। গ্রুপে জয়েন হতে হলে তো আপনাকে মেসেজ দিয়ে আমি জানাইছি না। জি জি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, একটু ফলো করেন, সমস্যা নেই। দেন হচ্ছে, কি বলতেছিলাম, আমি কই ছিলাম? ও, গ্রুপে সবাই সবাইকে জানার কথা বলছিলাম, যার যেমন ক্ষুধা সে সেরকম খাবে আর কি। কথা হচ্ছে যে আমি তো স্পিকিং দিব, স্পিকিং তো আমি মনে করেন যে আমার সাথে আপনি স্পিকিং করার জন্য হায়েস্ট প্রতিটা ক্লাসে 2-3 মিনিট 4 মিনিট পাবেন। বাট এতটুকু তো আর স্পিকিং করা হয় না, তাই না? আমি তো জাস্ট আপনাকে কোশ্চেন করবো, অ্যান্সার নিব, কোথায় ভুল আছে জাস্ট বলে দেবো, শেষ। কিন্তু এতটুকু কিন্তু স্পিকিং হয় না, এতটুকু স্পিকিং হয় না, আপনাকে স্পিকিং এর পার্টনার মেক করতে হবে। গ্রুপে প্রয়োজনে সবাই মেসেজ দিবেন, তারপরও আপনার গ্রুপের থেকে যে হ্যালো আপু কি ভাইয়া, গ্রুপে 4-5 জন একসাথে হয়ে স্পিকিং করার দরকার নেই, এটি সময় ফাও নষ্ট, সময় নষ্ট। এই একটা কবে, ও একটা কবে, এগুলার দরকার নেই। চেষ্টা করবেন সিঙ্গেল সিঙ্গেল প্র্যাকটিস করার জন্য। আপনি তাকে আস করবেন, আমি তো কোশ্চেন দিয়ে দিব, আপনি তাকে আস করবেন, সে আপনাকে আস করবে, এইভাবে। কিভাবে করবেন আমি সব দেখাই দিব, একটু যে একটা একটা করে, সমস্যা নেই, টেনশন নিয়েন না। তো চলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে আইএলটিএস এর সিলেবাস সম্পর্কে জানা। আমি জানি না
আচ্ছা, এখানে কি কেউ আছে এরকম যে আমার ফ্রি ফ্রি ক্লাসের যে ফ্রি ব্যাচ, সেই ফ্রি ব্যাচের প্রথম ক্লাসটা করেন নাই, এমন কেউ আছেন এখানে? সবাই করছেন? সবাই করেন। জি স্যার। ক্লাস করিনি ভাইয়া, অ্যাডমিশন নিয়েছিলাম, ক্লাস করা হয়নি। কিসে অ্যাডমিশন নিয়েছিলেন? মানে আপনার এখানে আগে অ্যাডমিশন নিয়েছিলাম, পরে হচ্ছে যে মানে ক্লাস করিনি। আজকে থেকে আবার স্টার্ট করছি, বাট এমনি আপনার ক্লাস করিনি, এমনি শর্ট রিপিট ভিডিও রিপিট দেখেছি আর রিপিট। কি। না না, মানে আমি অ্যাডমিশন নিয়ে রেখেছিলাম, ক্লাস করিনি। ঠিক আছে, এখন কথা চলে না, ওই যে ফ্রি ব্যাচের আইএলটিএস এর জিরো টু হিরো একটা ফ্রি ব্যাচ আছে না আমার, ওইখানে ক্লাস জি স্যার, ওয়ান জিরো আছে। টু হিরো। জিরো টু হিরোর প্রথম ক্লাসটা করছেন না? জি স্যার, আমি করছি স্যার। ওইটার কথাই বলতেছি আমি। ওইটা কি সবাই করছেন? ওই যে স্যার কি বলে ওইটা 2 ঘন্টার যে আর নাকি আচ্ছা, 2.5 ঘন্টার যে আমি, ছিল ওটা, ওটা হ্যাঁ না? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই, আমি দেখাই জাস্ট জি মিনিট। স্যার। জি, দেখেছি ওই ভিডিও। পুরোটা দেখছেন কে? টেনে টেনে ছাড়া, টেনে টেনে দেখছেন? টেনে পুরোটা দেখছেন কে? আমি 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 দেখছি পুরোটা স্যার। দেখছি। আমার নেট স্লো কেন? আমারই দি নেট স্লো, ঘটনাটা কি? দাঁড়ান। নেট ফাস্ট করে নিতেছি, এখন নেট ফাস্ট হয়ে যাবে। এই যে এটা দেখছেন না, আইএলটিএস এর 14 গোষ্ঠী নাম করে যে ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, এটাই দেখছি। এটা দেখছেন? জি স্যার। স্যার, আচ্ছা, জি ভাইয়া দেখছি। আচ্ছা, না টেনে দেখছেন না তো? না, টেনে দেখছেন তো না? জি। যারা এই ক্লাসটা না টেনে দেখছেন তাদের জন্য আমি মনে করি যে আর আজকের ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ ওইখানে যা যা ছিল আজকে এই যে প্রথম ক্লাসটা তাই, কারণ ওইখানের এইখানে কোনো চেঞ্জ নাই। কারণ হচ্ছে সিলেবাস তো একই, সিলেবাস তো চেঞ্জ হয় নাই, তাই না? সিলেবাস আগেও যা ছিল এখনো সিলেবাস তাই আছে, কতগুলা কি কি টাইপের কোশ্চেন থাকবে, আহ রিডিং রাইটিং লিসনিং নিয়ে সবগুলো এখানে লেখা আছে। তারপরও আমি জাস্ট একটু প্রিভিউ করতেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন, যে এইখানে কিভাবে কি ভালো কি মন্দ কোশ্চেন করবেন। আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এটা একটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আপনি মানে একটা দেশে যাবেন, সেখানে গিয়ে তো আপনাকে সার্ভাইভ করতে হবে অ্যাটলিস্ট। আর সার্ভাইভ করতে হলে আপনাকে কমিউনিকেশন লাগবে, কমিউনিকেশন ছাড়া সার্ভাইভ করতে পারবেন না। তো এই জন্য এই টেস্টটা নেওয়া হয় যাতে আপনি সেখানে মানুষের সাথে কথা বলতে পারেন। স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন, লেকচারারদের সাথে, লেকচারারদের কথা বুঝতে হবে, ক্লাসমেটদের সাথে কথা বুঝতে হবে, এই জন্য আপনার একটা লেভেল যাচাই করা, তাছাড়া আর কিছুই নাই। এটার উপরে আপনার পিএইচডি হবে না, এটা দিয়ে আপনি মহাভারত অশুদ্ধ কিছু করতে পারবেন না। সুতরাং এটা নিয়ে অনেক বেশি প্যানিক হওয়ার কিছু নাই। ওভার থিঙ্কিং করলেই তখন আমাদের বেশি টেনশন আসে বা মানে বেশি সমস্যা তৈরি হয়, আর বুঝি না, প্রবলেম সৃষ্টি করে। তো
তো আইএলটিএস হচ্ছে এমন একটা জিনিস, এটা ওই যে আমাদের যারা আর কি টেস্ট খেলে, টেস্ট ম্যাচ ভালো খেলে, যেমন মুশফিক বা আরো যারা আছে, টেস্টে অনেক ভালো খেলে, অনেক লং টাইম টিকে থাকে, তা আউট হয় না, এরকম যারা আছে তাদের সাথে আইএলটিএস এর কম্পারিজনটা পুরোটাই অপোজিট। আইএলটিএস হচ্ছে শহীদ আফ্রিদির মতো খেলতে হবে, বা আরো ভালো যারা মানে আসবে ধুমধারাক্কা মারবে মায়েরা চলে যাবে শেষ। আইএলটিএস হচ্ছে এটা, এটার উপর ধীরে ধীরে শয়ে শয়ে বছরের পর বছর মাসের পর মাস টেস্ট খেলার কিছু জিনিস নাই। তো এইখানে ধুমধারাক্কা করতে হবে। যে যদি শুরু করেন, শুরু করলে ধুমধারাক্কা 6-4 মাইরা চলে যেতে হবে। লং টাইম নিয়ে বসে থাকলে এটা নিয়ে প্রিপারেশন আস্তে আস্তে আরো ডিক্রিজ হয়। সেই জন্য লং টাইম এটা নেওয়া যাবে না। তো যেটা করতে হবে, যদি 3 মাস টাইম নেন, তাহলে 3 মাস খুব বেশি পরিশ্রম করতে হবে। 10 ঘন্টা 12 ঘন্টা করে রেগুলার পরিশ্রম করবেন, পড়াশোনা করবেন, তাহলে দেখবেন যে একটা ভালো রেজাল্ট চলে আসে। তো এখন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দুইটা কারণে মানুষ আইএলটিএস করে। একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, একটা হচ্ছে হায়ার স্টাডির জন্য। তো মূলত প্রথমে যদি কারো এরকম থাকে, টেনশন থাকে যে আইএলটিএস করবেন, আইএলটিএস এর উপরে টিচার হওয়া বা আইএলটিএস নিয়ে কিছু একটা করা বা ইংলিশ নিয়ে কিছু একটা করা, তাহলে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। তার জন্য গ্রামার খুব ভালো করে জানতে হবে। গ্রামার তার জন্য মাস্ট। খুব ভালো করে গ্রামার শিখবেন, কারণ গ্রামার ছাড়া আপনি কি বলবেন, কাউকে পড়াইতে পারবেন না। অ্যাটলিস্ট আপনি হয়তো ভালো হইতে পারবেন, বাট কাউকে আপনি দিতে পারবেন না। গ্রামারে খুব ভালো আইডিয়া থাকতে হবে। আর যারা হায়ার স্টাডি, তারা মোটামুটি লেভেলের গ্রামার জানলেই আর বেশি করে পরিশ্রম করলে, প্র্যাকটিস করলে, মোটামুটি একটা 6-6.5 লেভেল চলে আসলে, মানে অর্জন করলেই বাইরে খুব সুন্দর জায়গায় সব জায়গায় যাইতে পারবেন, যে কোনো দেশে যাওয়া যায় 6.5 হইলে। আচ্ছা, নেক্সট হচ্ছে দুইটা ভার্সন আছে আইএলটিএস এর, একটা হচ্ছে একাডেমিক, একটা জেনারেল ট্রেনিং। তো একাডেমিক হচ্ছে যারা পড়াশোনা করতে যায় তাদের জন্য, আর জেনারেল ট্রেনিংটা হচ্ছে যারা জব ভিসায় যায় তাদের জন্য। এখন একাডেমিকেরটা দিয়ে জেনারেলের কাজ হয় না, আবার জেনারেলটা দিয়ে একাডেমিকের কাজ হয় না নর্মালি। আইএলটিএস এর মধ্যে 4টা মডিউল আছে। এই 4টা মডিউল শুধু যে আইএলটিএস এর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তা না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই কিন্তু 4টা মডিউল। আপনি বাংলার কথা চিন্তা করেন, আমার একটা প্রশ্ন স্যার। বলেন। স্যার আইএলটিএস ইউকেভি এটা এটা কিসের জন্য স্যার? আইএলটিএস ইউকেভিআই হচ্ছে ইউকের জন্য বেসিক্যালি। ইউকেতে ধরেন, এটার একটা বেনিফিট হচ্ছে যারা ইউকেতেই যেতে চায় শুধু, অন্য জায়গাও যেতে পারবে, কোনো সমস্যা নাই এটা দিয়ে। আইএলটিএস আপনারা যেটা একাডেমিক করতেছেন স্ট্যান্ডার্ড, এটাকে বলা হয় আইএলটিএস স্ট্যান্ডার্ড, মানে যেটা এই যে নর্মালি আমরা সবাই করতেছি। তো একাডেমিকের জন্য দুইটা, একটা হচ্ছে ইউকেভিআই, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যেটা আমরা সবাই দেই সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ইউকেভিআই শুধু ইউকে যাওয়ার জন্য একটা প্রায়োরিটি থাকে। ধরেন আপনি আইএলটিএস ইউকেভিআই দিলেন, এটার মানে যখন আপনি ইউকেতে অ্যাপ্লাই করবেন, তখন এটার মানে তারা বুঝে নেবে যে এই ইউকের জন্যই ইন্টারেস্টেড, তাই ইউকেভিআই করছে। ইউকেটা হচ্ছে এরকম, ইউকেভিআইটা। প্লাস পয়েন্ট হচ্ছে কি, ধরেন আপনি আপনার ইসে কি বলে, আপনি বিদেশে ইউকেতে আসতে যাচ্ছেন, তো আপনার সব জায়গায় মানে নো লেস দেন 6 লাগবে, মানে কোনোটাই 6-এর নিচে পাওয়া যাবে না। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তো ওইখানে রিকোয়ারমেন্ট চাইছে যে আইএলটিএস এ ওভারঅল 6, আবার প্রত্যেকটা ব্যান্ডেই 6। এর বেশি থাকলে সমস্যা নাই, কম থাকলে নিবে না। তো কিন্তু আপনি ইউকেভিআই দিছেন, একটাতে আপনার 5 চলে আসছে, তিনটাতে 6 আসছে, একটাতে 5 চলে আসছে। এখন তো আপনি তো রিকোয়ারমেন্ট তো আপনার হয় নাই, আপনি তারা তো ইস ব্যান্ডেও 6 চাইছে, আবার ওভারঅলও 6 চাইছে, তাহলে আপনি কিভাবে কি করবেন? এখন আপনি, যেহেতু আপনার ইউকেভিআই, তো ইউকেভিআই হওয়ার কারণে ওই যে 5 পাইছেন একটাই, তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটাই একটা প্লাস পয়েন্ট। আর স্ট্যান্ডার্ড হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, স্ট্যান্ডার্ড হইলে আপনার ইস ব্যান্ডে 6ই লাগবে। এই জন্য ইউকেভিআই এর ফর কোয়েশ্চেন প্যাটার্নে কি বা ইয়াতে কোনো সেম মানে চেঞ্জ আছে? সেম সেম, সেম কোশ্চেন প্যাটার্ন সেম। মানে তারপরে স্যার ওই জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া হয়। এক্স্যাক্টলি। আবার যে ইউকেভিআই দিলে যে আপনি অন্য দেশে যেতে পারবেন না, তাও আবার না। ইউকেভিআই দিছেন, অন্য দেশেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন?
এই হচ্ছে একটা, তো আমি মনে করি যে ইউকে ইউকেভিআই দেওয়া ভালো, বাট নর্মালি স্ট্যান্ডার্ড দিলে আমার যদি 6 চলে আসে কোনো তো সমস্যা নাই, আমি তো যাইতে পারতেছি। এক্সট্রা আরো 2000 3000 মতো মানে এক্সট্রা লাগে ইউকেভিআই তে। স্ট্যান্ডার্ড থেকে ইউকেভিআই এর ফি 3000 টাকার মতো বেশি। তো চারটা কি আছে, মডিউল আছে, বাংলাতেও যেমন ইংলিশেও তেমন, সবগুলোতে একই সিস্টেম। রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে চারটা মডিউলই আছে। এখন হচ্ছে বুক লিস্ট। আপনারা মূলত লিসনিং এর জন্য যে বুক লিস্ট লাগবে সেটা হচ্ছে অনলি ক্যামব্রিজ। ক্যামব্রিজ 11 থেকে 18 করলেই এনাফ। তারপরে যদি আরো কেউ বেশি প্র্যাকটিস করতে চায় তাহলে আমি তাকে সাথে সাজেস্ট করি যে ক্যামব্রিজের পিছনের বইগুলো দেখতে পারে। পিছনে যেমন ক্যামব্রিজ 8 আছে, 9 আছে, 10 আছে, 7 আছে, এগুলা ফলো করতে পারে চাইলে। তো এগুলো তো সেই আইএলটিএস এরই, তাই না? তো তো কোনো সমস্যা নাই। ওগুলো একটু আগের, বাট লিসনিং তো সেমই, ওখানেও যেরকম এখানেও সেরকম, সেটা ফলো করতে পারেন। দেন হচ্ছে রিডিং। রিডিং এ অনলি ক্যামব্রিজ বই ফলো করলে এনাফ, এর বাইরে তেমন কিছু ফলো করার দরকার নেই। অনেকে মাক্কারের রিডিং বুক ফলো করতে চায়। তারপরে আরো রিচেল মিচেল আরো অনেকেরই আছে, আমি মনে করি দরকার নেই। শুধুমাত্র আইএলটিএস এর যে ক্যামব্রিজের বইগুলা যেখান থেকে প্রশ্নগুলো হয় ওদের ফরম্যাট গুলা ফলো করলেই, কত বই 1 থেকে 18, কম বই আর লাগে। স্পিকিং এর জন্য মাক্কারটা বেস্ট। আর কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলোর লিংক আমি আপনাকে দিয়ে দিব, প্লাস আমিও প্র্যাকটিস করাই দিব, কোনো সমস্যা নেই। মাক্কার আইএলটিএস থেকে ধরে ধরে প্র্যাকটিস করানো হবে, কোনো টেনশন নিয়ে লাভ নেই। কোনটা কোনটা পড়বেন প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে দেখাই দিব। আচ্ছা, রাইটিং এর জন্য, রাইটিং এর জন্য আমি পিডিএফ দিব আপনাদেরকে, পিডিএফ থেকে পড়াবো, পিডিএফ থেকেই লেখাবো। ফার্স্ট আমার পিডিএফ গুলো পড়বেন। আমার পিডিএফ গুলো কমপ্লিট করার পরে প্রত্যেকটা পিডিএফে যেমন এগ্রি ডিসএগ্রি, বোথ বি ডিসকাস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রত্যেকটারই আমার পিডিএফ আছে। পিডিএফ গুলা প্রত্যেকটা থেকেই ওইখানে এক একটা 7টা 8টা 10টা করে এসে দেওয়া আছে, ওইগুলা আগে প্র্যাকটিস করতে হবে। ওইগুলা প্র্যাকটিস করে ওইগুলোর প্রতি ভালো একটা ধারণা নিয়ে লিখতে হবে। লেখা কমপ্লিট হইলে দেন হচ্ছে আরো কি করবেন সেটা আমি পরে বলে দিব, আগে পিডিএফ কমপ্লিট করতে হবে। পাশাপাশি আপনি রিচেল মিচেলের রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 বইটা কিনতে পারেন। জাস্ট অ্যান্সার যেটা আছে, শুধু কোয়েশ্চেন না, যেটাতে অ্যান্সার আছে, অ্যান্সার দেওয়া আছে, এটা নিতে পারেন। খুব ভালো বই এটা। আর গুগল থেকে কিভাবে কোয়েশ্চেনগুলোর স্যাম্পল অ্যান্সার পড়তে হবে, একাধিক স্যাম্পল অ্যান্সার, একটা এসের জন্য একাধিক স্যাম্পল অ্যান্সার পড়ার কারণ হচ্ছে একাধিক আইডিয়া জেনারেশন করা। যাদের আইডিয়া জেনারেশনের প্রবলেম আছে, বলেন যে আমি আইডিয়া করতে পারি না কিভাবে লিখবো, তাদের জন্য হচ্ছে গুগল করতে হবে। দেখা যাচ্ছে একটা এসে আমি আপনাকে দিলাম, পিডিএফ একটা এসে আছে, ওই এসেটার সুন্দর একটা স্যাম্পল অ্যান্সার দিয়ে দিছি আমি। এরপরে আবার মনে করেন আপনার আরো স্যাম্পল অ্যান্সার আপনি মানে পড়লে ভালো হয়। এ তো এরকম লিখছে, এখন এ তো এগ্রি লিখছে স্যার, আমি যে ডিসএগ্রি, তাহলে ডিসএগ্রি হইলে আমার কি রকম লেখা উচিত। এটার জন্য আপনাকে গুগলে গিয়ে গুগল করলে আরো অনেক ওয়েবসাইট আছে, আমি দেখাই দিব। তো ওইখান থেকে বাকিগুলোরও অ্যান্সার কালেক্ট করে স্যাম্পল অ্যান্সার পড়লে তখন অনেকগুলো আইডিয়া তৈরি হয়। এভাবে 20টা 30টা এসের আইডিয়া তৈরি করার মাধ্যমে একটা সময় কোনো একটা এসে আপনি পড়েন নাই, তারপরও আপনি আইডিয়া করতে পারবেন, কারণ হচ্ছে পিছনেরগুলোর অভিজ্ঞতার জন্য। ওকে, এক্সারসাইজ বুক বলতে খাতা লাগবে 2টা। একটা হচ্ছে আপনি ভোকাবুলারি কালেক্ট করবেন, কোনটা পারেন না সেটা লেখার জন্য। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে প্যারাফ্রেজ লেখার জন্য। 2টা খাতা থাকতে হবে মাস্ট, একটা প্যারাফ্রেজ, একটা ভোক্যাব। যেগুলা বলতেছি এগুলা যদি করেন তাহলে আমি আশা করি খুব দ্রুতই রেজাল্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু রেজাল্ট পেতে সমস্যা হয়, লং টাইম লেগে যায়, প্রিপারেশন নষ্ট হয়ে যায়। এরপরে খালি খালি এই ফেসবুক থেকে ওই ফেসবুক, এই গ্রুপ থেকে ওই গ্রুপ, এই ইউটিউব চ্যানেল থেকে ওই ইউটিউব চ্যানেল ঘুরবেন আর ট্রিক্স এন্ড টিপস খুঁজবেন। কোনো ট্রিক্স এন্ড টিপসে কাজ হবে না যদি আপনি প্যারাফ্রেজ না বোঝেন রিডিং এ। প্যারাফ্রেজ না বুঝলে কোনো ট্রিপস এন্ড ট্রিক্সে কাজে আসবে না। আপনি তো বুঝেনই না, তাহলে ট্রিক্স দিয়ে কেমনে অ্যাপ্লাই করবেন? মিনিংই তো জানেন না। এই কথা কেউ বলে না স্যার। সেটাই বলে দিব, সব সমস্যা নাই। আমি যখন প্যারাফ্রেজ দেখাবো তখন প্যারাফ্রেজ দেখাই দেখাই এটা বলে দিব যে এটা কেমনে হইতাছে। এখন আমি আপনাকে বলে দিলাম যে আমার কাছে আসেন, তদবির আছে, 7+ গ্যারান্টি, না পাইলে টাকা ফেরত।
কোনো প্রশ্নই আসে না টাকা ফেরতের। পড়াশোনা আপনার, আমি পড়াইলাম আপনার, আবার টাকাও ফেরত দিয়ে দিব, খাইয়ে কি আমার আর কাম নাই দুনিয়ায় নাকি? সো এই ধান্দা বাদ। ধান্দা হচ্ছে আপনাকে আমি পর্যাপ্ত গাইডলাইন দিব, ফলো করতে হবে আপনার। ফলো না করলে, আপনি যদি প্যারাফ্রেজ না বুঝেন, 100% এভরি সিঙ্গেল কোয়েশ্চেনে প্যারাফ্রেজ থাকবে, একদম 100 কোনো মিস নাই। এন্ড কোয়েশ্চেনে আসছে আই লাভ ইউ, আর প্যাসেজে আসছে আই কান্ট লিভ উইদাউট ইউ, দুইটার মিনিং তো ভাইয়া সেমই। আপনি যদি এটাকে আইডেন্টিফাই না করতে পারেন, প্যারাফ্রেজ যদি, এই প্যারাফ্রেজ যদি না বুঝেন, তাইলে কোনোভাবেই সম্ভব না আপনার পরীক্ষায় পাশ করা। শহীদুল ভাই, শেখ শহীদুল ভাই, মোবাইলটা একটু দূরে রাখেন। ইয়ে হচ্ছে আজকে, অ্যানোটেট হইতেছে। আচ্ছা, অ্যানোটেটটা আমি অফ করে দেই, দেখি। অ্যানোটেটটা তো অফ করা যায়, কিন্তু এখানে তো অফ অপশন আসতেছে না কেন? দাঁড়ান, অ্যানোটেট, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। পোস্ট টুলস, শেয়ার স্ক্রিন, এনাবল ওয়েটিং রুম, অ্যানোটেটের অপশনটা এখানে নাই। অ্যানোটেটের অপশন এখানে নাই। ওকে, সমস্যা নাই। ওকে, নো প্রবলেম, এটা এখানে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন, যেটা বলতেছিলাম, তো প্যারাফ্রেজ যেহেতু এভরি সিঙ্গেল কোয়েশ্চেনে থাকে, সুতরাং প্যারাফ্রেজের উপর খুব গুরুত্ব দিতে হবে, আর এই জন্য একটা আলাদা খাতা বানাতে বলছি প্যারাফ্রেজের। কোয়েশ্চেনে কি আসছে, প্যাসেজে কি আসছে, নোট ডাউন করতে হবে। কিভাবে প্যারাফ্রেজ পাবেন? একটা প্যাসেজ তো আমি পড়াই দিছি, প্যারাফ্রেজ বুঝাই দিলাম। এখন একটা প্যাসেজ আপনি নিজে করতেছেন, কিন্তু সেটার প্যারাফ্রেজ পারতেছেন না, এটার কোয়েশ্চেনের প্যারাফ্রেজ কিভাবে আসলো আপনি তো জানেন না। ওটা আমি দেখাই দিব যে কিভাবে বের করতে হয় প্যারাফ্রেজ। এভরি সিঙ্গেল কোয়েশ্চেনের প্যারাফ্রেজ কিভাবে বের করতে হয়, এটা আমি দেখাই দিব আপনাদেরকে। ওকে, দেন হচ্ছে চলেন, মিউট মিউট প্লিজ, এভরিওয়ান মিউট। আচ্ছা, লিসনিং টেস্টটা কিভাবে হয়? লিসনিং টেস্টটা হচ্ছে, আপনারা অলরেডি সবাই মোটামুটি জানেন। লিসনিং হচ্ছে অডিও একটা অডিও প্লেব্যাক। সেটা আপনাকে রেকর্ড করা থাকে আগেই। ধরেন আপনি আপনার বাসায় কি কথাবার্তা বলতেছেন, এগুলাকে রেকর্ড করলেন। রেকর্ড করার পর আরেকজনকে শোনাইলেন যে শুনো যে কি কি বলে এখানে। দিস ইজ লিসনিং। দ্য অডিওটা প্লেব্যাক, এটা প্লে করার পরে আপনি ওখান থেকে শুনতে হবে। এবার ধরেন আপনি যে কথাগুলো বলছিলেন, ওই কথাগুলো একটা স্ক্রিপ্ট আকারে লিখে বের করা হলো। বের করার পরে মাঝখানে মাঝখানে কিছু কিছু আপনি ফ্লুইড দিয়ে মুছে দিলেন। ফ্লুইড দিয়ে মুছে দিলে ওইখানে একটা গ্যাপ তৈরি হইলো। এখন আপনি বললেন যে আচ্ছা, এই গ্যাপে গ্যাপে কি হবে, এটা আপনি শুনে শুনে লিসনিং থেকে শুনে ফিল আপ করেন। দিস ইজ লিসনিং। এখন এই লিসনিং এর কতগুলা কোয়েশ্চেন আছে, বিভিন্ন টাইপ কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে লিসনিংটা হয়। যেমন ধরেন, লিসনিং এ টোটাল হচ্ছে কয়টা সেকশন থেকে? 4টা সেকশন থাকে। যদি আমরা একটা বই দেখতে পারি এর সাথে সাথে, কোয়েশ্চেনটা দেখাই ফেলি যাতে সুবিধা হয় আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বই কোথায়? ক্যামব্রিজ বুক। হুম, এই যে হচ্ছে লিসনিং, দেখেন এগুলা আগে থেকে এত দাগ কেমনে হয়েছে? ওকে, আচ্ছা দেখেন, এই যে হচ্ছে লিসনিং এর, এই যে হচ্ছে দেখেন কি বলছে, টেস্ট 1, লিসনিং, পার্ট 1। পার্ট 1-এ কয়টা কোয়েশ্চেন আছে? 1 to 10, 1 থেকে 10টা। এই পার্ট 1 মানে সেকশন 1। তো
তো এখানে কয়টা পাইলাম? 10টা। এই যে 1 থেকে 10 পর্যন্ত। এবার হচ্ছে কি পার্ট 2, মানে হচ্ছে সেকশন 2। এই যে 11 থেকে 20 পর্যন্ত। এরপর হচ্ছে পার্ট 3, মানে সেকশন 3। এটা এই 21 থেকে কত, এই যে 30 পর্যন্ত। 29, 30, এখানে দুইটা অ্যান্সার হবে। এরপর হচ্ছে যে সেকশন 4 বা পার্ট 4 এই যে 31 থেকে 40 পর্যন্ত। টোটাল এই 40টা কোয়েশ্চেন থাকে সেকশন 1-এ। এই যে তাহলে সেকশন 4 4টা সেকশন থাকে। সেকশন শিলা আক্তার মিউট। সেকশন 4 মানে 4টা সেকশন। প্রথম সেকশনে কি থাকে? গ্যাপ ফিলিং। আমরা অলরেডি দেখে ফেলছি। প্রথম সেকশন হচ্ছে গ্যাপ ফিলিং থাকে। A conversation between two people in a social context, a conversation about booking accommodation. তো বুকিং অ্যাকোমোডেশন দেখেন, এই যে বুকিং অ্যাকোমোডেশন মানে হচ্ছে কি, আপনি কোনো অ্যাকোমোডেশন বুক করা। তো শুধুমাত্র যে অ্যাকোমোডেশন বুক করাই হবে অলওয়েজ, দ্যাটস নট রাইট। আপনার বিভিন্ন টাইপের জিনিস, তবে সবই থাকে, গ্যাপ ফিলিং থাকে। এখন দেখেন এখানে কি আছে, ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, তার মানে এখানে হচ্ছে রিক্রুটমেন্ট করবে। তো এখন রিক্রুটমেন্ট কি থাকে? রিক্রুটমেন্ট কোনো একটা অফিসে বা কোনো একটা কলেজে বা যে কোনো জায়গায় যদি আপনি জয়েন করেন বা কোনো ক্লাবে, তাহলে কি থাকে? আপনার আপনার নাম, মোবাইল নাম্বার, কোথায় থাকেন, কি করেন, তারপরে হচ্ছে কি চান, কিভাবে আপনি জয়েন করবেন, কত টাকা দিতে হবে, কি কি ফ্যাসিলিটি থাকবে, এই যে যে নর্মাল বেসিক জিনিসগুলা, এই বেসিক জিনিসগুলাই হচ্ছে আপনার কি বলে, বেসিক জিনিসটা হচ্ছে গ্যাপ ফিলিং। তাহলে এই যে ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, এটা এটা হচ্ছে আপনার কোন একটা এজেন্সি কি হায়ার করতেছে। এখন এটা কি হইতে পারে? এখানে থাকতে পারে যে ইউ আর বুকিং আ হোটেল, এখানে থাকতে পারে ইউ আর জয়নিং এ ক্লাব, এখানে থাকতে পারে আহ উম, কি বলছে, একটা পার্কে ভিজিট করবেন, মানে কি ভিজিটিং ইন আ পার্ক। এখানে থাকতে পারে কিডস প্লেগ্রাউন্ড নিয়ে, কিডস প্লেগ্রাউন্ডে কি কি ফ্যাসিলিটি আছে, আপনার বাচ্চাকে নিয়ে কেন যাবেন, কি কি ফ্যাসিলিটি পাবেন, এগুলা নিয়ে থাকতে পারে। তো এইভাবে আপনার কতগুলা কোশ্চেন নিয়ে 10টা, এইভাবে 10টা গ্যাপ ফিল নিয়ে আপনার সেকশন 1টা তৈরি হয়। তার মানে কি বুঝলেন? সেকশন 1টা ইজ অল অ্যাবাউট গ্যাপ ফিলিং এবং বিভিন্ন টাইপের ফর্ম ফিল আপের মতো, বিভিন্ন টাইপের ফর্ম ফিল আপ করতে হবে সেকশন 2-তে। আর সেকশন 3-তে মিক্স কোশ্চেন থাকে। সেকশন 2 আর 3 হচ্ছে মিক্স টাইপের কোশ্চেন। ওকে চলেন, সেকশন 2 আর সেকশন 3-তে মিক্স টাইপের যে কোশ্চেনগুলো সেগুলা কি থাকে? নাম্বার ওয়ান হচ্ছে আপনার কি থাকে? ডাবল চয়েস কোশ্চেন থাকে। সেকশন 2 এবং 3 আমি দুইটা একসাথে পড়াইতেছি, সেকশন 2 অ্যান্ড 3। এখানে 10টা, এখানে 10টা। তো ডাবল চয়েস মানে হচ্ছে এই যে 2 নম্বরে দিতেছি, দাঁড়ান। এটা কি MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন আর ডাবল চয়েস কোশ্চেন, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনে 3টার মধ্যে একটা চুজ করতে হয়, আর ডাবল চয়েস কোশ্চেনের মধ্যে 5টার মধ্যে 2টা চুজ করতে হয়। মানে জিনিসটা কিন্তু সব মাল্টিপল চয়েসই, বোথ আর মাল্টিপল। কারণ 2টার মধ্যে একটা অথবা 3টার মধ্যে একটা অথবা 5টার মধ্যে 2টা। তো এটা ডাবল চয়েস আর একটা হচ্ছে MCQ। দুটাই যদি এখানে থাকে তাহলে দেখাইতে পারবো, চলেন দেখি কি আছে। ও ডাবল চয়েস অলরেডি আপনাদেরকে আমি একবার দেখাই ফেলছি। এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, 3টার মধ্যে একটা অ্যান্সার। কি রে, যায় না কেন? হুম, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, 3টার মধ্যে একটা। এরা গ্যাপ ফিলিং। আচ্ছা, এই যে ডাবল চয়েস দেখেন, এই যে এটা হচ্ছে ডাবল চয়েস। দেখেন এটা কি, এটা হচ্ছে আপনার ডাবল চয়েস। এনে কি বলছে? চুজ 2 লেটার্স।
তো এখানে দেখেন এটা কিন্তু মাল্টিপল চয়েস, পাঁচটা আছে, পাঁচটার মধ্যে দুইটা অ্যান্সার হবে। তিনটা থাকলে একটা অ্যান্সার হয়, আর পাঁচটা থাকলে দুইটা অ্যান্সার হয়। তাহলে দেখেন এই ডাবল চয়েস সেকশন টুতেও থাকতে পারে, ডাবল চয়েস থ্রিতেও থাকতে পারে। এই জন্য আমি বলছি সেকশন টু আর থ্রি, টোটাল চার টাইপের কোয়েশ্চেন সেকশন টু আর থ্রি মিলায় আসে। টোটাল চার টাইপের কোশ্চেন, এই চার টাইপের কোশ্চেন সেকশন টু আর থ্রি মিলায় আসবে। তো আমরা এইগুলা তো লিখলাম এখানে, এগুলাতে এখন যাবে কিভাবে, ডিলেট পেজ কেমনে? আচ্ছা, এখন কি গেছে? গেছে, এই তো যাবে, সমস্যা নেই। তো এবার আসেন, এই যে সেকশন কত, এটা তো 1 to 10, এটা তো শেষ। এইবার এই যে ডাবল চয়েস এমসিকিউ, আমরা এই দুইটা দেখছি, ডাবল চয়েস আর এমসিকিউ দেখছি। একটা হচ্ছে বক্স ম্যাচিং, একটা হচ্ছে ম্যাপ। বক্স ম্যাচিংটাও কিন্তু এই যে অলরেডি দেখায় ফেলছি, এই দেখেন বক্স ম্যাচিং। একটা বক্স থাকবে, আর এই যে এখানে কি আছে আর এইখানে কি আছে, এটা ম্যাচিং করতে হবে। যেমন দ্য এল্ডেস্ট চাইল্ড, দ্য মিডল চাইল্ড, দ্য ইয়াংগেস্ট চাইল্ড। এল্ডেস্ট চাইল্ডের ক্যারেক্টার কেমন, সে কি সেলফিশ হয়, নাকি ইন্ট্রোভার্টেড হয়, নাকি ইন্ডিপেন্ডেন্ট হয়, নাকি আউটগোয়িং মানে এক্সট্রোভার্ট হয়, কি হবে, এল্ডেস্ট চাইল্ড কেমন হয়, তার ক্যারেক্টার এখানে দেওয়া আছে। এখন তারা বলবে যে এল্ডেস্ট চাইল্ড কেমন, এল্ডেস্ট চাইল্ড তার স্বভাব কেমন, এখান থেকে যেটা বলবে সেই অপশনের ABCDEFGH এর যেটা বলবে সেটা, ধরেন এইচ বলছে, তাহলে এখানে এইচ লিখে দিতে হবে, পুরোটা লেখা লাগবে না। এটাকে বলা হয় বক্স ম্যাচিং। আরেকটা হচ্ছে ম্যাপ। আপনারা জানেন যে ম্যাপ কি রকম, ম্যাপ হচ্ছে, এখানে আছে কিনা আমি জানি না। ম্যাপ মনে হয় এই বইয়ে নাই। ওই 11, 12, 13 এগুলাতে গেলে ম্যাপ বেশি পাওয়া যায়। 15, 16, 17 এগুলাতে ম্যাপ পাওয়া যায় না তেমন একটা। প্রবলেম নাই, আমরা তিন টাইপের কোশ্চেন দেখালাম। আচ্ছা এখানে দেখেন, তো যেটা বলতেছিলাম, তো এই তিনটা দেখলাম, আর ম্যাপ হচ্ছে তো, ম্যাপ এর আগে আপনারা দেখছেন হয়তো, বা ম্যাপ দেখেন নাই এমন কেউ আছেন যে লিসনিং এর ম্যাপ দেখেন নাই? সবাই দেখছে, তাহলে আমি আর দেখাইলাম না এখন। তো এই চারটা কোশ্চেনের দুইটা দুইটা ভাইয়া একটু দেখ please, সময় থাকলে। এই যে ম্যাপ দেখেন, এইটা হচ্ছে ম্যাপ। এখন এইটা হচ্ছে এটা কি, স্কেয়ার ক্রো। এইটা হচ্ছে স্কেয়ার ক্রো। এটা হচ্ছে ব্ল্যাক বার্ন। এখন আপনাকেও এখান থেকে ম্যাপ দেখায় দেখায় নিয়ে যাবে, এই যে IFDEC বি এ। এখন ওরা বলবে যে এই স্কেয়ার ক্রো, এটা এ, এই কোন জায়গা আছে, স্কেয়ার ক্রো কোথায়। আর আপনাকে এইখান থেকে গাইড দিয়ে নিয়ে যাবে, এইখান থেকে গাইড দিয়ে নিয়ে এইখানে নেবে, নাকি এইখানে নিবে, নাকি এইখানে, যেখানে নিবে সে ধরেন আপনাকে এইখান থেকে গাইড নিয়ে এভাবে নিয়ে এইখানে যে বললো নাও অন ইউর রাইট, তাহলে ডি নম্বর হচ্ছে স্কেয়ার ক্রো, তাহলে এখানে আমরা ডি লিখে দিব। এটা হচ্ছে ম্যাপ। তো এখন আমাদেরকে কি, এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের ধরেন সেকশন টুতে ডাবল চয়েস আর এমসিকিউ আসছে, তাহলে সেকশন থ্রিতে ম্যাপ আর বক্স ম্যাচিং আসার পসিবিলিটি বেশি। বা এমন হয় সেকশন থ্রিতে এমসিকিউ আর বক্স ম্যাচিং আসছে, আর সেকশন টুতে ডাবল চয়েস আর ম্যাপ আসছে, এরকম এই চারটা কোয়েশ্চেনের বেশি হয়। হয়তো মাঝে মধ্যে কিছু গ্যাপ ফিলিং আসতে পারে সেকশন টুতে, থ্রিতে খুব কম আসে, থ্রিতে এমসিকিউ থাকে। সেকশন টুতে হয়তো মাঝে মধ্যে আপনি গ্যাপ ফিলিং পেতে পারেন এই, বাট এই চারটা কোশ্চেনের দুইটা দুইটা করে আসে। ধরেন বক্স ম্যাচিং থাকলো 6টা, তাহলে এমসিকিউ থাকলো 4টা, বা ডাবল চয়েস থাকলো 4টা, আর এমসিকিউ থাকলো 6টা।
এইভাবে মিলায়া দুইটা দুইটা করে টাইপের কোয়েশ্চেন, সেকশন 2 তে দুইটা, সেকশন 3 তে দুইটা। আর সেকশন 4-এ এখানে ওই যে সেই এক্সাম্পল দেওয়া আছে, এগুলা এগুলা দেখাইলাম ওইখানে। সেকশন, এই যে ম্যাপ দেখছেন, ম্যাপ কিভাবে, এই যে ম্যাপ, নার্সারি, নার্সারিটা এখানে কোথায় আছে আপনাকে বের করতে হবে। আপনি যে এন্ট্রান্স এখান থেকে যাবেন, কোথায় নার্সারি, এফ এ নাকি কেতে নাকি ইতে, নার্সারি বের করতে হবে, ওরা আপনাকে বলে দিবে। সেকশন 4-এ গ্যাপ ফিলিং লেকচার, সেকশন 4টা হচ্ছে টোটালি এই যে লেকচার। সেকশন 4-এ হচ্ছে লেকচার, আপনি কোথায় আছেন, কি নিয়ে পড়াশোনা করতেছেন। ক্লাসের মধ্যে বিশাল বড় একটা লেকচার হবে, যেখানে সে প্রফেসর একাই কথা বলে। দ্য ইউক্লিপটাস ট্রি ইন অস্ট্রেলিয়া, ইউক্লিপটাস একটা ট্রি, যে ট্রি নিয়ে অস্ট্রেলিয়াতে অনেক লেখালেখি হয়। এই ট্রি নিয়ে একজন প্রফেসর বা লেকচারার আপনার ক্লাসে ঢুকে আপনাকে শেখাচ্ছে ইউক্লিপটাস ট্রি কি, এটা কিভাবে হইলো, কোত্থেকে আসলো, সব A to Z হিস্ট্রি বলতেছে। মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবে না, মাঝখানে কেউ আপনাদেরকে ইন্টারাপ্ট করবে না, সবাই শুনবে, খালি শুনবে আর শুনবে। এখন আপনার এই শোনা থেকে আহ কি বলতেছে এগুলো আপনার বুঝে বুঝে গ্যাপগুলো পূরণ করতে হবে। তো সেকশন 4টাও ফুললি গ্যাপ ফিলিং, মাঝে মধ্যে এদিক ওদিক খুব রেয়ার কেস হয়, বাট এখানে গ্যাপ ফিলিং এ থাকে। এই হচ্ছে লিসনিং। তাহলে লিসনিং এর টোটাল 4টা সেকশন থাকে, প্রতিটা সেকশনে 10টা করে কোশ্চেনে টোটাল 40টা কোশ্চেন থাকে। আর এই টোটাল 40টা কোশ্চেনের জন্য আপনাকে টাইম দেওয়া হবে কয় মিনিট, 27 মিনিট, 26 মিনিট বা 30 মিনিট, এটা অডিওর উপর ডিপেন্ড করে যে অডিওটা কত বড়। বাট লিসনিং শেষ হলে, লিসনিং যখন শেষ হবে, এই শেষ হওয়ার পরে আপনাকে এক্সট্রা 10 মিনিট দিবে। লিসনিং শেষ হওয়ার পরে এক্সট্রা 10 মিনিট দিবে অ্যান্সারগুলোকে খাতায় তোলার জন্য। তাহলে প্রথমে আপনি কই লিখবেন, প্রথমে লিসনিং এর যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন পেপারে, লিসনিং এর যে কোয়েশ্চেন, কোয়েশ্চেন পেপারের উপরেই লিখতে হয়। তারপরে যখন শেষ হয়ে যায় তখন ওইখান থেকে কোয়েশ্চেনের পেপার থেকে, এটা হচ্ছে কোয়েশ্চেন পেপার, এইখানেই অ্যান্সার লিখবেন, এইখানেই অ্যান্সার লিখবেন। তারপরে পরে 10 মিনিট দিলে ওই অ্যান্সার শিটে ট্রান্সফার করতে হয়। আচ্ছা, অ্যান্সার শিটটা গুগলে আছে, আপনারা অ্যান্সার শিট গুগল থেকে ডাউনলোড করে কতগুলো ফটোকপি করে নেবেন। ফটোকপি করে নিয়ে লেখার, বাসায় লেখার প্র্যাকটিস করবেন। লিখবেন লিসনিং প্র্যাকটিস শিট, লিসনিং প্র্যাকটিস শিট, এটা লিখে সার্চ দিলে ইমেজে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন লিসনিং প্র্যাকটিস শিট, দেখছেন, এইটা পরীক্ষায় কিন্তু এটাই দিবে, এখানে ট্রান্সফার করতে হবে, তো আপনি এটাকে ট্রান্সফার করবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে লিসনিং প্র্যাকটিস শিট, এটা দেওয়া আছে। এনে গুগল থেকে ডাউনলোড করে বাসায় এইখানে লেখার চেষ্টা করবেন, সুন্দর করে এখানে লেখার চেষ্টা করবেন। সব ক্যাপিটাল লেটারে লিখবেন, কোনো স্মল লেটারে লিখবেন না। অ্যান্সারগুলা, অ্যান্সারগুলা অল ক্যাপিটাল লেটারে লিখবেন, কারণ অ্যান্সারগুলা ক্যাপিটাল লেটারে লিখলে ভুল থাকার সম্ভাবনা থাকে না। আর যদি স্মল লেটারে লেখেন কোনো একটা নাম, সেটা একটা নাম এবং সেটা প্রপার নাউন, আপনি জানেন না, কোনোদিন শুনেন নাই, এই জন্য আপনি স্মল লেটার দিয়ে লিখে চলে আইছেন, কিন্তু এটা তো আসলে প্রপার নাউন, এটা তো ক্যাপিটাল লেটার দেওয়া হবে, কারণ 0 পাইবেন। আর যদি আপনি সবগুলোই, সব ছোট বড় যা আছে সব ক্যাপিটালে লিখলেন, ওটা ক্যাপিটাল হইলেও রাইট, না হইলেও রাইট, এই জন্য ক্যাপিটালে লেখাটা বেটার। এই রিডিং এর জন্য এরকম একটা শিট আছে, এখানে রিডিং প্র্যাকটিস শিট লিখে সার্চ দিবেন, রিডিং আসবে। রিডিং আর লিসনিং এর এরকম 10টা প্রিন্ট আউট করে নেবেন, একটা প্রিন্ট আউট করে বাকিগুলো ফটোকপি করে নেবেন, নিয়ে বাসায় বসে বসে এগুলোর উপরে যখন প্র্যাকটিস করবেন তখন টেস্ট দিয়ে এটার উপরে অ্যান্সার লিখবেন, লিখে তারপরে অ্যান্সার চেক করবেন যে কয়টা হইলো, কয়টা হয় নাই। যেটা হইছে কেটে দিবেন, সরি, রাইট দিবেন, যেটা হয় নাই সেটাকে কেটে দিবেন। এরপরে উপরে মার্কিং করবেন কয়টা হইছে, আমার 23টা হয়েছে, তাহলে 23টা হইলে কত, 6। মার্কিং কিভাবে দেখবেন, মার্কিং আমি মার্কিংও আছে, মার্কিং হচ্ছে
এইটা কি? এটা হচ্ছে লিসনিং এর শিট। আর এই যে এইটা হচ্ছে মার্কিং শিট। দেখেন এই যে এটা মার্কিং, এই যে এটা হচ্ছে লিসনিং, একাডেমিক রিডিং, জেনারেল রিডিং। একাডেমিক রিডিংটা মার্কিং এরকম, জেনারেল রিডিং এর মার্কিং এরকম, আর লিসনিং একাডেমিক জিটি সবার জন্যই সেম। এই যে ধরেন আপনার কয়টা হয়েছে, 23টা, তাহলে 6। আপনার 22টা হয়েছে তাহলে 5.5। আপনার 26টা হয়েছে তাহলে 6.5। এইভাবে প্র্যাকটিস করে এখানে দেখে দেখে। বুঝতে পারছেন সবাই আমি কি বলতেছি? স্যার রিডিং এ 27 পাইলে 5.5। রিডিং এ 27 পেলে জেনারেল ট্রেনিং এ 5.5। আপনার তো 27 পাইলে ও তো, আপনার 27 পাইলে 6.5, জেনারেল ট্রেনিং এ হচ্ছে স্যার। 5.5। জেনারেল ট্রেনিং এ যে 27টা 5.5, আর একাডেমিকে 27টা হলে 6.5। মানে দুইটা পার্ট দেখাইছি, একাডেমিক রিডিং, জেনারেল ট্রেনিং রিডিং। বুঝতে পারছেন? এই যে শীটের আমি যে যে শীট আপনাদেরকে দিছি শীটের মধ্যেও আছে, শীটটাকে ফলো করলেও পাবেন। ঠিক আছে, শীটের মধ্যেও আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রিডিং। বুঝছেন? এরপরে হচ্ছে আমাদের রিডিং। রিডিংটা হচ্ছে লিসনিং। তাহলে বুঝলেন তো, 4টা সেকশন থাকে, প্রতিটা সেকশনে 10টা করে কোশ্চেনে টোটাল 40টা কোশ্চেন থাকে। 40টা কোশ্চেনের ব্যান্ড হচ্ছে 9। আর কোনটায় কত ব্যান্ড কত পাইলে, এটাই যে আমি যে পিডিএফটা আপনাদেরকে দিচ্ছি, এই পিডিএফ এর মধ্যে এই পিকচারটা অ্যাটাচ করা আছে। এই পিকচারটা দেখলেই বুঝবেন এই যে কত আছে লিসনিং, কত রিডিং এ কত। এটা গুগলেও আছে, সার্চ দিলেই পেয়ে যাবেন। সো ব্যান্ড এখান থেকে দেখবেন। যারা জেনারেল ট্রেনিং তারা রিডিং এর জন্য এটা ফলো করবেন, যারা একাডেমিক তারা এটা ফলো করবেন রিডিং এর জন্য। ওকে, এরপর হচ্ছে আমাদের রিডিং। রিডিং এ হচ্ছে এতক্ষণ আমরা কিসে লিসনিং এ কয়টা সেকশন দেখলাম, 4টা সেকশন, মানে টোটাল 10টা করে 4টা সেকশন, 40টা কোশ্চেন। রিডিং এও কিন্তু সেম, 40টা কোশ্চেনই, কিন্তু সেকশন 3টা, মানে হচ্ছে প্যাসেজ 3টা থাকে। এখানে 3টা সেকশনে, এক একটা প্যাসেজে প্রথম দুইটাই 13টা 26টা, পরেরটাই 14টা, টোটাল 40টা কোশ্চেন থাকে। এটাতে টাইম থাকে কত, 1 ঘন্টা করে। আচ্ছা, টাইম পরে বলি কি কি কোশ্চেন আছে। দেখেন রিডিং এ এটা হচ্ছে কি, সিন বা আনসিন প্যাসেজ, যেভাবে আমরা করছি একাডেমিকে 9 10 বা ইন্টারমিডিয়েট আমরা সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, প্যাসেজ দেখে দেখে পড়ে আনসার যেভাবে করছি সেম সিস্টেমে। আচ্ছা, দেন হচ্ছে কি, এইখানে যে প্যাসেজগুলো নেওয়া হয়, সেই প্যাসেজগুলো বিভিন্ন নিউজ পেপার থেকে, ম্যাগাজিন থেকে, বিভিন্ন বুকস থেকে, অনলাইন আর্টিকেলস থেকে নিয়ে নিয়ে এই প্যাসেজগুলো তৈরি করা হয়। এখন বলতে পারেন তাহলে ওই আর্টিকেলগুলো কারা লেখে? ওই আর্টিকেলগুলো রিসার্চাররা লেখে, যারা গবেষক তারা আর্টিকেল লেখে, সেইগুলা থেকে নিয়ে বইয়ে তুলে তারা কি করে, এটা প্যাসেজ তৈরি করে, কেমব্রিজ। আচ্ছা, হাউ মেনি প্যাসেজেস আর দেয়ার, সেখানে 3টা প্যাসেজ থাকে। সেকশন 1 মানে প্যাসেজ 1, সেকশন 2 মানে প্যাসেজ 2, সেকশন 3 মানে প্যাসেজ 3। তো এখানে প্যাসেজগুলো কি কি থাকে, যেমন প্যাসেজ 1 এ অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, ইভেন্টস থাকে। সেকশন 2 তে কি থাকে, বিভিন্ন কোম্পানি নিয়ে, কোম্পানির পলিসি, জব ডেসক্রিপশন, ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক প্লেসের বিভিন্ন কন্ডিশন নিয়ে, বা কোনো কিছু ধরেন আবিষ্কার নিয়ে। তারপরে হচ্ছে কি সেকশন 3 তে মূলত বুকস নিয়ে আলোচনা থাকে, জার্নালস নিয়ে আলোচনা থাকে। তারপরে হচ্ছে আপনার আর্টিকেলস অন জেনারেল ইন্টারেস্ট টপিকস, মানে সাধারণ মানুষ কি নিয়ে চিন্তা ভাবনা করতেছে, নতুন কি আপডেট আসতেছে, এইসব জিনিস নিয়ে, বা ফিউচারে কি আসবে, কি কি গবেষণা হচ্ছে, এগুলা নিয়ে অনেক প্যাসেজ থাকে। মাঝে মাঝে দু একটা সায়েন্স রিলেটেড প্যাসেজ থাকে, খুবই কম। আচ্ছা, কোয়েশ্চেন টাইপ। রিডিং এ কি কি ধরনের কোয়েশ্চেন আছে দেখেন। সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে যে, প্রথমে কি, গ্যাপ ফিলিং থাকে, যেগুলো হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স টাইপ। গ্যাপ ফিলিং 3 ধরনের মূলত। মূলত 2 ধরনের, বাট 3 ধরনের বলা যায়। এক হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স আকারে থাকে গ্যাপ ফিলিং। আবার
এখানেও তো আছে দেখি। এ দেখেন সিঙ্গেল সিঙ্গেল গ্যাপ, এই যে দেখছেন, 1 2 3 4 সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স আকারে গ্যাপ ফিলিং হচ্ছে এটা। এরপরে কি থাকে, গ্যাপ ফিলিং সামারি উইথ ক্লু বা উইদাউট ক্লু। সামারি আকারে আবার দুইবার থাকে, দুইভাবে থাকে। সামারি আকারে কখনো উইথ ক্লু থাকে, কখনো উইদাউট ক্লু থাকে। যেমন দেখেন, এটাও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স। এটা হচ্ছে ওই যে কিসের মতো, ম্যাপ বা ডায়াগ্রাম, ডায়াগ্রামের মতো হচ্ছে আপনার গ্যাপ ফিলিং গুলা। এগুলো সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্সের মতো, 1 2 করে লিখলে সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স হয়ে যাবে। আর থাকবে হচ্ছে সামারি, এটাও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কোয়েশ্চেন। আর এখানে সামারি মানে এই প্যাসেজে নাই। এই যে সামারি দেখেন, জারেড ডায়মন্ডস ভিউ, এটা হচ্ছে সামারি আকারে আসছে। তো এটা হচ্ছে সামারি, হচ্ছে এটা কি উইদাউট ক্লু। আবার কখনো কখনো দেখবেন নিচে আবার কিছু বক্স আকারে কিছু ওয়ার্ড দিয়ে আছে, ABCD দিয়ে, সেইগুলা হচ্ছে এখানে অ্যান্সার হবে, এগুলো হচ্ছে উইথ ক্লু। তো সামারি হচ্ছে দুই দুই ভাবে আসে, একটা হচ্ছে উইথাউট ক্লু, একটা হচ্ছে উইথ ক্লু। আচ্ছা দেন চলেন, এরপরে কি বলছে, ইয়েস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, সেম টাইপের কোশ্চেন। মানে এটা একটা ট্রিক্স, জিনিস কিন্তু একই। ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন জিনিসগুলো একই, কিন্তু একটু মানে আপনাকে ট্রিক দিছে। ধরেন আপনার কোশ্চেনে আসছে ইয়েস নট গিভেন, কিন্তু আপনি তো জানেন যে দুইটা তো একই। আপনি কি লিখছেন, ইয়েস নট গিভেনের পরিবর্তে ট্রু ফলস নট গিভেন লিখছেন, সবগুলা জিরো হয়ে যাবে। আবার আছে ট্রু ফলস নট গিভেন, আপনি লিখে দিচ্ছেন ইয়েস নট গিভেন, তাও সব জিরো হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যে কোনো একটা সাইড লিখবেন এবং যেটা ওইখানে দেওয়া আছে সেটাই লিখতে হবে। আপনি নিজের পছন্দ মতো একটার জন্য একটা লেখা যাবে না, এটাও এক ধরনের ভুল। আর এই জন্যে মার্ক পাবেন না। তো এগুলা তো দেখানোর কিছু নাই, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন তো কিছু দেখানোর নাই, এটা তো সবাই বুঝেন এবং অলরেডি সবাই দেখছেনও। তারপর আমি দেখাই, এই যে এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, তিনটা আছে, একটা ট্রু একটা ফলস একটা নট গিভেন হওয়ার পসিবিলিটি থাকে যদি তিনটা থাকে। যদি তিনটা কোশ্চেন থাকে তাহলে একটা ট্রু একটা ফলস একটা নট গিভেন এরকমই থাকার পসিবিলিটি থাকে। আচ্ছা এরপর হচ্ছে, দেখি আর আছে কিনা এখানে, আর নাই। ওকে দেন হচ্ছে এটা হচ্ছে চারটার মধ্যে একটা চুজ করতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। ও পাঁচটা আছে, 3 আর 2 পাঁচটা, পাঁচটার মধ্যে দুইটা চুজ করতে হবে। ওই যে লিসনিং এ দেখাইছিলাম না, পাঁচটার মধ্যে দুইটা, এটা রিডিং এও আছে। এবারে মাল্টিপল চয়েস কোশ্চেন মানে হচ্ছে কি MCQ। মাল্টিপল চয়েস মানে হচ্ছে MCQ, এই যে দেখেন MCQ, এই দেখেন এই যে এই উইথ ক্লু, দেখছেন উইথ ক্লু, এখান থেকে অ্যান্সার যাবে এখানে, এখান থেকে অ্যান্সার যাবে, এটা হচ্ছে উইথ ক্লু। আর এই যে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, চারটা আছে একটা অ্যান্সার, চারটা আছে যে কোনো একটা অ্যান্সার, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এরপর হচ্ছে ম্যাচিং হেডিং, হেডিং ম্যাচিং কোশ্চেন। হেডিং ম্যাচিং তো দেখছেন আগে হেডিং থাকে, এবার হচ্ছে প্যাসেজের আগে থাকে হেডিং গুলা। হেডিং গুলার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এগুলো হচ্ছে প্যাসেজের আগে থাকে। এই লিস্ট অফ এক্সপ্লোরার্স, আচ্ছা এটা লিস্ট অফ এক্সপ্লোরার্স। তারপর তো কথা, এই দেখেন লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিং এর ব্যাপারটা হচ্ছে আপনার, আমরা সব কোশ্চেন গুলা কেমন দেখছি বলেন, সব কোশ্চেন গুলা দেখছি শুরুতে হচ্ছে প্যাসেজ, পরে হচ্ছে কোশ্চেন।
কিন্তু একমাত্র লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রেই শুরু তো হচ্ছে হেডিং, পরে হচ্ছে প্যাসেজ। একটু খেয়াল করে রাখেন এটা সবাই, যে স- এই যে রিডিং প্যাসেজ টু, প্রথমে হচ্ছে লিস্ট অফ হেডিং থাকবে থাকবে আর পরে হচ্ছে প্যাসেজ। মানে এই যে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব এইখানের প্যাসেজ থেকে, সেই জন্য লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আগে কোশ্চেন থাকে, পরে প্যাসেজ থাকে। আচ্ছা, দেন চলেন আমাদের কি আছে লিস্ট অফ হেডিং গুলা কি জিনিস। লিস্ট অফ হেডিং হচ্ছে কোনো একটা হেডিং, মানে আমরা যখন নিউজ পেপার পড়ি সবাই জানেন, আমরা যখন নিউজ পেপার পড়ি তখন আমরা কি পড়ি? আমরা আর্টিকেলের ওই বিস্তারিত তথ্য পড়ি নাকি শুধুমাত্র শিরোনামটা পড়ি? কে বলতে পারবেন? শিরোনাম পড়ে। ভেরি গুড, আমরা শিরোনাম আমরা পড়ি। শিরোনাম স্যার, কেউ যদি টোটাল 6.25 পায় তাহলে তারটা কি 6.5 কাউন্ট হবে নাকি 6 কাউন্ট হবে? 6.25 হইলে 6 কেমনে হয় ভাইয়া? 6.5 হয় কিভাবে? 6.25 হইলে 6 কাউন্ট হয়। ব্যাপারটা হচ্ছে কি, আড়াইয়ের বেশি হতে হবে। 6.3 হইলে, ধরেন আপনার 6.3 হইছে, তাহলে 6.5-এ যাবে। এখানে হচ্ছে জিনিসটা কিরকম, ধরেন আহ আপনার হাফ, ধরেন 6, আমরা ধরলাম 0.5, এখন 0.5-এর জন্যে আপনার 2.5 আর 2.5, 2.5 মিলা হচ্ছে ধরেন 5 হয়। এখন যদি আমি 6.25 পাই, তাহলে এটা 5-এর কাছেও যায় না, আবার 6-এর কাছেও আসে না। তো আমরা উপরের দিক যাবে না, তখন 6-এর দিকে চলে আসবে। বাট যদি 6.35 হয়, ধরেন 6.35 হইছে, এখন কিন্তু 2.5, 6.25-এর থেকে বেশি, 6.25-এর থেকে 3.5-এর, এখন যে আমার 0.5, এখন 3.5-এর কাছাকাছি। এই 0.5টা দেখেন, 0.5টা কি 3.5-এর, 6.35-এর কাছাকাছি নাকি 6.25-এর কাছাকাছি বলেন? এই তখন মাত্র এখানে কিন্তু বাকি থাকে আড়াই, মানে আরো 25 বাকি থাকে, 0.25 বাকি। আর এখানে মাত্র 0.15 বাকি। তো এখানে এইদিকে ধাপিত ধাপে বেশি, তো এই জন্য তখন 3.235, 6.35 হইলে 6.5-এ যায়, বাট 6.25 হইলে 6-এ চলে আসবে। এরকম, মানে আপনার 3-তে যেতে হবে। ধরেন আপনি 7.75 পাইছেন, 7.75, এখন আপনার কি 8 হবে নাকি 7.5 হবে? সেরকম, তো 8 হবে নাকি 7.5 হবে? তো মূলত এখানে যদি 7.7 বা 7.80, 825, তারপরে 7 এরকম কিছু থাকে, তখন হচ্ছে ওটা 8-এ চলে যায়। আর যদি দুইটা হাফ হাফ থাকে আগাইতে, তখন নিচে চলে আসে, 7.5-এ চলে যায়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলতেছিলাম? ও, নিউজ পেপারের ক্ষেত্রে বলতেছিলাম আমরা শিরোনাম পড়ি। তো শিরোনামের, যেমন আমরা নিউজ পেপারের শিরোনাম পড়ি, আর্টিকেল পড়ি না। আর এইখানে ওরা আমাদেরকে উল্টা ঘোরাবে, বুঝছেন? এখানে কি করতে হবে জানেন? আগে শিরোনাম পড়তে হবে, সরি, আগের আর্টিকেল পড়তে হবে, পরে এর জন্য কোনটা শিরোনাম হবে সেটা বের করা লাগবে আমাদেরকে, এনতে কোনটা শিরোনাম হবে ওটার। অর্থাৎ এটা হচ্ছে একটা আর্টিকেল নিউজ পেপারের, এটা পড়বেন, পড়ার পরে এইটা দেখে আপনার কি মনে হয় যে এক কথায় কাউকে যদি বুঝাতে চান তাহলে কি নিয়ে আলোচনা করছে। ধরেন আপনি পিরামিডের একটা প্যাসেজ পড়তেছেন, তো এখন আপনি, একজন জিজ্ঞেস করলো কি রে, কি নিয়ে পড়ছ? পিরামিড। শেষ। এখন আপনি একটা প্যাসেজ পড়তেছেন বা একটা আর্টিকেল পড়তেছেন, আমি জিজ্ঞেস করলাম কি নিয়ে পড়ো?
এই কাঁচা বাজারের মালামালের দাম কিভাবে পরিবর্তন হচ্ছে এটা। তাহলে চেঞ্জিং অফ দ্য প্রাইসেস অফ দ্য র মেটেরিয়ালস শেষ। এখন আপনি মনে করেন যে একটা স্পোর্টস নিয়ে পড়তেছেন, ধরেন কারোর কোন একটা ফেমাস ক্রিকেটার বা ফুটবলের স্পোর্টস নিয়ে একটা আর্টিকেল পড়তেছেন, কি পড়তেছিস? ওই সাকিব আল হাসানের বা মাশরাফির কিভাবে বাড়িঘর পুড়িয়ে গেল এগুলা লেখছে, শেষ। তো এইটা পুরোটা বিস্তারিতর জন্য ওইটা একটা হচ্ছে শিরোনাম। তো আপনি পুরোটা বিস্তারিত পড়ার পরে এইখান থেকে শিরোনাম বের করতে হবে। এখন হয়তো পড়ার কিছু স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমরা একটু দেখাবো আর কি, যে কিভাবে স্টাইল আছে। দেন হচ্ছে চলেন ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন হেডিং ম্যাচিং এর মতো বললে ভুল, বাট দেখতে ওরকমই, যে ম্যাচিং করতে হয়। দেখি আছে কিনা এখানে। হুম হুম। এই যে পাওয়া গেছে, দেখেন কি বলছে। Which section contains the following information? কোন সেকশনটা এই ইনফরমেশনটাকে ম্যাচ করে? ফলোইং ইনফরমেশন, কোন ইনফরমেশনটা? এখানে দেখেন 27 থেকে 34 পর্যন্ত টোটাল কতগুলা ইনফরমেশন আছে। এখন একটু আগে যে আমরা ম্যাচিং করছি, ইনফরমেশন ম্যাচিং তো এই বই থেকেই পড়লাম, তাই না? হ্যাঁ, এই যে এটা থেকে দেখেন, এই যে একটা প্যারা, এই পুরাটা প্যারার একটা হেডিং এখানে দেওয়া আছে, কিন্তু এই প্যারাটার মধ্যে কিন্তু অনেক কিছু লেখা থাকতে পারে। এই যে প্যারাটা, এখানে কিন্তু অনেক দুইটা তিনটা ইনফরমেশন দেয়া থাকতে পারে, বাট হেডিং কিন্তু একটাই হবে। বাট এইটার ক্ষেত্রে এই যে যে উইচ সেকশনস, মানে ধরেন এই 27 একটা কথা বলছে বুকস দ্যাট অ্যাজিউম ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ, মানে একটা বই আছে যেটাতে ম্যাথমেটিক্যাল নলেজ তেমন একটা নাই। একটা বই আছে যে বইতে ম্যাথমেটিক্যাল নলেজ নাই। তো ম্যাথমেটিক্যাল কোনো উম ধারণা মারণা দেওয়া নাই এরকম একটা বই। তো এই ধরেন ওইটা হচ্ছে এই জি নাম্বার এই প্যারাতে আলোচনা করা হয়েছে। তো আমার কথা হচ্ছে এই জি নম্বরে শুধু তো ম্যাথমেটিক্যাল নাই একটা বই, শুধু সেটাই না, এখানে তো আরো অনেক কিছু থাকতে পারে। তো এই সব কিছু থাকলেও ওই লাইনটা এর মধ্যে কোনো একটা জায়গা আছে, তার মানে ওই লাইনটা এই প্যারা থেকে নিছে, তাহলে এটা ম্যাচিং করে এখানে জি, আমরা এটার জন্য এখানে জি লিখে দিব। কিন্তু যদি এটা হেডিং ম্যাচিং হইতো তাহলে এই পুরোটা পড়ে আমার বোঝা লাগতো যে আসলে এইটার মূল ভাব কি। তখন ওইটা দেখে আমাদের হেডিং ম্যাচিং করা লাগতো। আর ওইখানে জাস্ট ইনফরমেশনটা এটার মধ্যে আছে কিনা, ওকে এইখানে আছে, বলছে যে এই বইটাতে নাই, শেষ, এটাই। তাহলে এই প্যারা এই জি, এই হচ্ছে পার্থক্য, বাট দুইটাই ম্যাচিং। এরপরে কি সেন্টেন্স কমপ্লিশন বা সেন্টেন্স এন্ডিং, অলরেডি আমি দেখছি। এটারে কই দেখছি? হ্যাঁ, এই বইতেই দেখছি, এই যে এখানে সেন্টেন্স এন্ডিং আছে। এই দেখেন সেন্টেন্স এন্ডিং কি বলছে। কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং, মানে এন্ডিং এর সাথে এটাকে কমপ্লিট করতে হবে। এইখানে হচ্ছে 27 থেকে 31 পর্যন্ত কোশ্চেন, অর্ধেক অংশ, বাকি অর্ধেক এইখান থেকে মিলাইতে হবে। এখন অনেক সময় থাকে না যে ইফ ইউ খাম আই উইল গো, এখানে ধরেন থাকলো ইফ ইউ খাম, আর এখানে থাকলো আই উইল গো। এটার সাথে এটার ম্যাচিং করে দিবেন, না এটার নাম দেওয়া আছে মনে করেন এফ, এটার নাম দেওয়া আছে জি, আর এটা আছে 32। তাহলে এখন 32-এর সাথে জি অ্যান্সার, তাহলে বাকি এখানে জি লিখে দিতে হবে। এই হচ্ছে সিস্টেম। এখন আমাদেরকে এইটার সাথে এখানে কোনটা যায় সেটা ম্যাচিং করতে হবে। কিভাবে বুঝবো যে এটার সাথে কোনটা যাবে? প্যাসেজে গিয়ে পড়তে হবে।
এইটা কোথায় আছে সেটা খুঁজবেন, সেইখানে এইটার পাশে বাকি এই বাকি অংশটা দেওয়া আছে। এখন এগুলা সিরিয়ালে থাকবে, টেনশন নেই। ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিলিং, সেন্টেন্স এন্ডিং, এগুলা সিরিয়াল মেনটেন করে। 27-এর পরেই 28, 28-এর পরেই 29, এরকম সিরিয়ালে থাকবে। আর হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, এগুলা উল্টা পাল্টা, যে কোনো জায়গা থেকে যে কোনোটা আসতে পারে। এতটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই না? নেম ম্যাচিং, এটাও মনে হয় কই যেন দেখলাম, লিস্ট অফ এক্সপ্লোরার নাম করে একটা আছে, কই যেন দেখছিলাম, লিস্ট অফ এক্সপ্লোরার দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? উম, যেটা দেখে ফেলাইছি সেটাই পাই বেশি বেশি। পাওয়া গেছে, এই যে, এই দেখেন, লিস্ট অফ পিপল। এখন এটা হচ্ছে যে, যেমন বিভিন্ন কবিরা দেবেন, বিভিন্ন কবিরা বিভিন্ন কথা বলে গেছে, যেমন ধরেন কে বলছে যে, যেমন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। কে বলছে এটা, বলেন তো? কার কথা এটা? নেপোলিয়ান। নেলসন ম্যান্ডেলা। আরে খাইছে রে সবাই, নেপোলিয়ান। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে নেপোলিয়ান। তো এখন এইখানে ধরেন নেপোলিয়ান লেখা আছে, আর এইখানে লেখা আছে, if you give me an educated mother, I'll give you an educated nation. সো এটা লেখা আছে এখানে। এখন আপনি মিলাই দিবেন, নেপোলিয়ান, এই যে নেপোলিয়ান মনে করেন ডি তে আছে, আর ওটা মনে করেন 27-এ আছে, তাহলে 27-এর জন্য ডি অ্যান্সার শেষ। কে কোন কথাটা বলছে এখানে ম্যাচিং করতে হবে, যার যার কথার পাশে তার নাম লিখে দিতে হবে। সাইন দিয়ে দেখেন না, কাজী নজরুল লেখা থাকে, সাইন দিয়ে কি লেখা থাকে, সুশান্ত পাল বসু, এরকম কিছু লেখা থাকে। সো এইগুলা ম্যাচিং করতে হবে। পাবেন কোথায়? বইয়ে। সিরিয়াল মেনটেন করবে, ইয়েস। 24-এর পরে 23, 23-এর পরে 25, 25-এর পরে 26, হয়ে সিরিয়াল মেনটেন ওইখানে করবে, কিন্তু নামগুলা কোথায় আছে, নামের পাশে অ্যান্সার পাবেন, ওইভাবে সিরিয়াল মেনটেন নাই। এই নামগুলা যেখানে যেখানে আছে সেইগুলা এগুলার পাবেন আপনি খুঁজে। আচ্ছা, যেমন আপনি যদি ধরেন আগে পাইছেন মাইকেল আলচার রে, পরে বেন নোভাক, না আগে বেন নোভাক পরে মাইকেল আলচার পরে বেথ শপিরো, ঠিকই আছে, কিন্তু বেন নোভাকের অ্যান্সার পান নাই, পরে মাইকেল আলচার ওইখানে যে পাইছেন হচ্ছে 26, ওকে নো, এটাই অ্যান্সার, কোনো সিরিয়াল নাই এইভাবে। আচ্ছা, দেন হচ্ছে কি আছে, ডেট ম্যাচিং, এটা তেমন একটা আসে না। ওই যে নেম ম্যাচিং এর মতো ওইখানে ডেট দেওয়া থাকবে, 1700, 1800, 1900, ডেট গুলা দেখে দেখে বের করতে হবে। শর্ট অ্যান্সার কোশ্চেন হচ্ছে এটা খুবই কম আসে এখন, আগে আসতো আর কি। তারপর প্র্যাকটিস করবেন, করাই দিব, সমস্যা নেই। শর্ট অ্যান্সার হচ্ছে মানে একটা কোশ্চেন দেওয়া থাকবে, 3 ওয়ার্ডের ভিতরে অ্যান্সার করতে হবে, 1 ওয়ার্ড, 2 ওয়ার্ড, 3 ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। যেমন জিজ্ঞেস করা হলো হোয়াটস ইউর নেম, এইটা আমরা এইখানে দেখি। এটা প্যাসেজে খুঁজতে গেলে আড়াই জমা আছে, কারণ এখানে তেমন একটা আসে না। আহ কোথায় আছে, এই যে দেখেন, অ্যান্সার দ্য কোয়েশ্চেন, নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড ওর এ নাম্বার। হোয়াট ইজ দ্য আফ্রিকান রাইনোসরস কম্পেয়ার টু, মানে আফ্রিকান রাইনোসরের সাথে কম্পেয়ার করা হয়েছে কি, সেটা সেটা হাতি নাকি ভাল্লুক, নামটা লিখে দিবেন, শেষ। But which type of rhino fell in number to below 100? 100-র থেকেও কমে গেছে কোন টাইপ অফ রাইনোর সংখ্যা? ব্ল্যাক, হোয়াইট, নাকি কোন টাইপের রাইনো, সেই নামটা লিখে দিবেন শুধু।
এই হচ্ছে নেম ম্যাচিং। তো গেল টাইমিং শেষ। এই যে কয় টাইপের কোশ্চেন দেখালাম এইগুলাই, এর বেশ বাইরে কিছুই নাই তেমন একটা। এই কোয়েশ্চেন গুলো আমরা একটা একটা করে সলভ করবো, কোনো সমস্যা নাই। 1 2 3 4 5 6 7 8, এই 8 টাইপের, 8 থেকে 9, 8 থেকে 9 টাইপের কোয়েশ্চেন করলেই শেষ। এইটাই জন্যই তো দেখেন কোচিং গুলাতে এত খুবই কম ক্লাস, 8 থেকে 9টা কোশ্চেন। আমি 10টা ক্লাসই দিলাম আপনারা জান, 7 8টা কোশ্চেনের জন্য 10টা ক্লাস দিলাম। এরপরে লিসনিং এর জন্য 4টা সেকশনে 4 দিনের ক্লাস দিলাম, তাহলে 10 হচ্ছে 14টা। রাইটিং এ 4টাই, আর পার্ট 2 পার্ট সেকশন 1-এ মনে করেন 3টা, 4 আর 3 7টা। তাহলে 14 আর 7 কত হইলো? 14 আর 7 হচ্ছে 21। 21টা ক্লাস। স্পিকিং এর জন্য স্পিকিং তো একদিনেই শেষ, কারণ দা- সে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, 3টা পার্ট একদিনে শেষ করে দিলাম। 22টা, 2 দিন 2 দিন মনে করেন আপনার প্র্যাকটিস দেখাই দিলাম, 24টা শেষ, ক্লাস আউট, শেষ, কোর্স ওভার। বুঝতে পারছেন? সিস্টেম হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে কি টাইমিং দেখাইছিলাম না? এই যে টাইমিং, টেস্ট takers have 60 minutes, 60 মিনিট they have to complete the reading text and transferring to answer sheet। আপনার যে লিসনিং এ যেমন টেস্ট শেষ হওয়ার পরে আপনাকে 30 মিনিট দেওয়া হয় অ্যান্সার পাস করার জন্য, কিন্তু রিডিং এ আপনাকে এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না। রিডিং এ আপনাকে ওই যে 60 মিনিট দেওয়া হয়েছে, ওই 60 মিনিটের ভিতরেই আপনাকে অ্যান্সার শিটে পাস করতে হবে। আদারওয়াইজ আপনি যদি না পাস করেন তাহলে আপনাকে এক্সট্রা টাইম না দেওয়ার কারণে আপনি হয়তো বা ফেল করবেন, তাছাড়া কোনো ওয়ে নেই। সো এই জন্যে চেষ্টা করবেন অলওয়েজ যে একটা প্যাসেজ করা শেষ, ওই প্যাসেজের অ্যান্সার তুলে লাইবেন সাথে সাথে, আবার আরেকটা প্যাসেজ করলেন ওটা তুলে ফেলবেন। অ্যান্ড যদি লাস্টের জন্য ওয়েট করেন যে লাস্টে আমি একবারে সব অ্যান্সার উঠাবো, তাহলে কিন্তু ধরা খাবেন। শেষে লাস্টে গিয়ে দেখবেন যে অ্যান্সার তুলতে পারেন নাই, শেষে হাই 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 করতে হবে, আদারওয়াইজ কিন্তু দেখবেন যে সমস্যা হয়ে গেছে। ওকে, দেন চলেন স্পিকিং। স্পিকিং এ তো আমাদের 3টা পার্ট থাকে, আপনারা সবাই জানেন। নেক্সট ক্লাসে আমাদের স্পিকিং নিয়ে বিশদ আলোচনা হবে। আজকে আমরা স্পিকিং নিয়ে অত বেশি আলোচনা করব না। স্পিকিং এ জাস্ট একটা মৌখিক টেস্ট থাকবে, যেখানে 3টা পার্ট থাকে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, ইন্টু 3 পার্টস। পার্ট 1-এ ইন্ট্রোডাকশন থাকে আর ইন্টারভিউ থাকে, 4 থেকে 5 মিনিটের মতো থাকে, 5 মিনিট এরকম হয়। এখানে আপনার আইডেন্টিটি চেক করে, কিছু জেনারেল পার্সোনাল কোয়েশ্চেন ইনফরমেশন আস্ক করে, ফ্যামিলিয়ার কিছু টপিকস নিয়ে আলোচনা করে। তাহলে 3 ধরনের কোয়েশ্চেন হয়। নাম্বার 1, আপনার আইডেন্টিটি চেক করে যে আপনি কে, আপনার নাম কি, পাসপোর্টের সাথে মিল আছে কিনা, ক্যান্ডিডেট যে সেই কিনা আপনি নাকি অন্য কেউ এসে আপনার পরীক্ষা দিতে আসে, এটা চেক করে। 2 নম্বর হচ্ছে আপনাকে কিছু বেসিক পার্সোনাল ইনফরমেশন, যেমন ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ফ্রম, হোয়াট ডু ইউ ডু, এই ধরনের বেসিক কিছু আপনার পার্সোনাল কোয়েশ্চেন করবে। দেন হচ্ছে কিছু ফ্যামিলিয়ার টপিকস নিয়ে কোয়েশ্চেন করতে পারো, যে ইওর হবি নিয়ে, তারপরে তুমি গান শোনো কিনা, তোমার সং সং রিলেটেড, মুভি রিলেটেড, হোম টাউন রিলেটেড, তারপর হচ্ছে তোমার ফ্ল্যাট রিলেটেড, নেইবার রিলেটেড, এরকম কিছু ফ্যামিলিয়ার কোয়েশ্চেন জিজ্ঞেস করে। টোটাল মিলে 7 8 10টা কোয়েশ্চেন করে, 7 8টার মতো কোয়েশ্চেন করে, 4 থেকে 5 মিনিটের মতো। আর এই ফ্যামিলিয়ার টপিকস গুলা কি কি হইতে পারে? এই যে দেখেন, ওয়ার্ক, অ্যাকোমোডেশন, ফ্যামিলি, ট্রান্সপোর্টেশন, সিটিজ, বুকস, ডেইলি রুটিন, মিউজিক, মুভি, ওয়েদার, ক্লাইমেট চেঞ্জ, নিউজ, ফটোগ্রাফি, হেলথ, সায়েন্স, ট্রাভেল, টেকনোলজি, স্পোর্টস, ক্লাইমেট চেঞ্জ, 2বার আসছে এগুলা নিয়ে। ও ফ্রেন্ডস, উইকেন্ড, সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলা প্রত্যেকটা আমি ধরে ধরে এক একটা করে করাই দেবো, সমস্যা নেই। যত মোটামুটি সবগুলো তো করানো সম্ভব হয় না, যতগুলো সম্ভব করানোর চেষ্টা করব। পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সব। তো এগুলো হচ্ছে পার্ট 1 কোয়েশ্চেন। এবার আসেন পার্ট 2।
পার্ট টু হচ্ছে কি, এটা লং টার্ন, এখানে 3 মিনিট পরীক্ষা হয় টোটাল। পার্ট টুতে টোটাল 3 মিনিটের পরীক্ষা হয়। জাস্ট এ মিনিট, কত না, স্যাটারডে 7টা 30 থেকে 5টা, সানডে 7টা 30 থেকে 3টা, ওকে। মানডে 7টা 30 থেকে 19টা, ওকে। 3 দিন, 28, ওকে। চলেন নেক্সটে কি বলছে তাহলে। এখানে লং টার্ন মানে হচ্ছে 2 মিনিট প্লাস 1 মিনিট। এখানে 3 মিনিট, কিভাবে 2 + 1? 1 মিনিট হচ্ছে ওই যে আমাদের কিউ কার্ড। এই যে লং টার্ম পার্ট টু হচ্ছে কিউ কার্ড। কিউ কার্ড কি? কিউ কার্ড হচ্ছে একটা টপিক, একটা থিম, একটা টপিক বা একটা থিম যেটা নিয়ে আপনাকে বলবে যে ঠিক আছে, ডেসক্রাইব ইউর ফেভারিট রেস্টুরেন্ট, ডেসক্রাইব আ প্লেস ইউ লাইক টু ভিজিট, ডেসক্রাইব ইউর কান্ট্রি, এরকম কিছু বলবে যাতে আপনার 2 মিনিট কথা বলতে হবে। এখন হুট করে আপনি কি দিয়ে শুরু করবেন, কি দিয়ে শেষ করবেন, এটা তো বোঝা দরকার। এই জন্য আপনাকে এক্সট্রা 1 মিনিট সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য, যে আপনাকে 1 মিনিট সময় দিলাম, আপনি আপনার কান্ট্রি সম্পর্কে বলেন। 1 মিনিট শেষ হওয়ার পরে স্টার্ট করবেন, 2 মিনিট বলবেন, টোটাল 3 মিনিট। আর এইখানে যে আপনার এই যে 1 মিনিট সময় দিব, ওই 1 মিনিটের মধ্যে আপনি কি করতে পারবেন, কিছু নোট তৈরি করতে পারবেন। খাতায় ধরেন একটা পেন্সিল দিবে, একটা পেপার দিবে, শর্টকাট লিখে ফেললেন যে আমি এটা নিয়ে বলবো, এটা নিয়ে বলবো, এটা নিয়ে বলবো, শর্টকাট একটা বুলেট পয়েন্ট তৈরি করলেন। এবং আপনার স্পিকিং 3 মিনিট শেষ হওয়ার পরে ওই নোটগুলো আপনার হাত থেকে নিবে। যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন ওই নোটগুলো আপনার হাতেই থাকবে, নোট দেখে দেখে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। নোট দেখবেন, ওর দিকে তাকাবেন, আবার নোট দেখবেন, আবার ওর দিকে তাকাবেন, কোনো প্রবলেম নাই, বলতে পারবেন দেখে দেখে। কিন্তু ওই 1 মিনিটের মধ্যে যে তৈরি করবেন ওইটাই। আচ্ছা, দেন হচ্ছে চলেন, আহ হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াটার স্পোর্টস, সিটি ইউড লাইক টু ভিজিট, এগুলো হচ্ছে আপনার কি, ওই কিউ কার্ড। হ্যাপি মেমোরি অ্যাবাউট চাইল্ডহুড, রিসেন্ট ডেভেলপমেন্ট, টাইম ইউ আর লেট, a book you read twice, a place you feel relaxed, advertisement you don't like, এগুলা ধরে ধরে দেখাই দেবো, সমস্যা নেই। পার্ট 3-তে ডিসকাশন টাইপ করছে। এটা কি? এটা হচ্ছে এই যে যে কিউ কার্ড নিয়ে আপনি বললেন, আর টাইম ইউ লস্ট সামথিং, একটা সময় আপনি কিছু হারাই ফেলছেন, সে সম্পর্কে 2 ঘন্টা 2 মিনিট কথা বললেন। এরপরে এইটা রিলেটেড আপনাকে কিছু কোয়েশ্চেন করা হবে। এইটা রিলেটেড, যেমন you said that you have lost your passport and you didn't find. So did you apply for another one? Bollo. So how did you get that again? What is the procedure for getting passport in your country? তারপরে আপনাকে জিজ্ঞেস করলো, সো কি বলতে পারে, does anyone can apply from the foreign country? তারপরে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করতে পারে, সো what's the requirement of the passport to make passport in your country? এইভাবে পাসপোর্ট রিলেটেড বা আরো কিছু রিলেটেড, মানে আপনাকে যে টপিক নিয়ে কথা বলবেন ওই টপিক রিলেটেড আরো কিছু কোশ্চেন করবে। ধরেন 4-5টা কোশ্চেন করলো, এখানে একটু অ্যান্সার গুলা একটু 4-5টা কোশ্চেন করে একটু লং অ্যান্সার দিতে হয়, 1 মিনিট 1.5 মিনিট করে একটা অ্যান্সার বললে দেখা যাচ্ছে কি যে আপনার 4-5 মিনিটে 4-5টা কোশ্চেনের শেষ হয়ে যায়। এইভাবে হচ্ছে অ্যান্সার গুলা করতে হয়। তো এটা হচ্ছে পার্ট 3-তে। তো টোটালি স্পিকিং এ পার্ট 3টা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো এইভাবে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ধারাবাহিকভাবে পার্ট 1 প্র্যাকটিস করব প্রথমে, তারপরে পার্ট 2 প্র্যাকটিস করব, তারপরে পার্ট 1, 2, 3 একসাথে প্র্যাকটিস করব। নো ওয়ারিস, আল বি উইথ ইউ। এরপর হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া আগামী দিন আলোচনা করব, মনে করাই দিন আমাকে। আগামী দিন স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2। প্রথমে হচ্ছে রাইটিং টাস্ক 2। এটা হচ্ছে এসে রাইটিং, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং সবার জন্য এটা সেম, কারোর জন্য আলাদা কোনো পার্থক্য নেই। রাইটিং টাস্ক 1-এ আলাদা পার্থক্য থাকতে পারে, পার্ট 2-তে সেম।
এখন এই রাইটিং টাস্ক টুতে কি লিখতে বলে? রাইটিং টাস্ক টু হচ্ছে মূলত আপনার ওপিনিয়ন, আপনার মতামত। আবারও বলে রাখি, রাইটিং টাস্ক টু হচ্ছে আপনার নিজের মতামত নিয়ে লেখা, আর রাইটিং টাস্ক ওয়ান হচ্ছে আপনার মতামত কিছুই দিতে পারবেন না। দুইটা দুই ধরনের। টাস্ক টু মানে এসে, এটা হচ্ছে আপনার ওপিনিয়ন। আর টাস্ক ওয়ান এটা হচ্ছে কোনো একটা রিপোর্ট, সেটা হচ্ছে একদম বাস্তব কাহিনী লিখতে, রিয়েলিটিতে যা আছে তাই, কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না। তো কয় ধরনের এসে থাকতে পারে? 4 ধরনের এসে মূলত থাকে। 3 ধরনেরটা বেশি থাকে। যেমন নাম্বার 1, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। নাম্বার 2, বোথ ভিউ ডিসকাস। নাম্বার 3, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 4, প্রবলেম কজ অ্যান্ড সলিউশন। প্রবলেম কজ অ্যান্ড সলিউশন, এই 4 ধরনের এসেই থাকে মূলত। তার মধ্যে 3 ধরনের এসে বেশি থাকে, সেটা হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, বোথ ভিউ ডিসকাস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখন এসেগুলো কিরকম? অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি মানে হচ্ছে কি? অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি মানে হচ্ছে কোন একটা কথা বললো, যেমন এখানে বলছে সরকারের উচিত, গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি অন এডুকেশন দেন অন রিক্রিয়েশন এন্ড স্পোর্টস। সরকারের উচিত আম, শিক্ষা ক্ষেত্রে টাকা বেশি খরচ করা, আনন্দ এবং বিনোদনের চেয়ে বেশি। মানে শিক্ষা ক্ষেত্রে সরকারের উচিত আনন্দ বা বিনোদনের চেয়ে শিক্ষা ক্ষেত্রে টাকা বেশি খরচ করা উচিত। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? আপনি যদি অ্যাগ্রি হন তাহলে অ্যাগ্রির পক্ষে লিখবেন, ডিসঅ্যাগ্রি হলে ডিসঅ্যাগ্রির পক্ষে লিখবেন। ব্যাস, এটাই জাস্ট। এখন কত ওয়ার্ড লিখতে হবে? 250 ওয়ার্ড। অ্যাটলিস্ট 250 ওয়ার্ড লিখতে হয়। 250 প্লাস লিখতে পারবেন, 249 হইলেও কিন্তু মার্ক কাটা যায়। এখন দেখেন, আমরা এখানে কি বলছিল, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? আপনাকে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি যে কোনো একটা সাইড আলোচনা করছেন। আপনি হয় অ্যাগ্রি লিখছেন, না হলে ডিসঅ্যাগ্রি লিখছেন, যে কোনো একটা সাইড নিয়ে আলোচনা করছেন। বোথ ভিউ ডিসকাস হচ্ছে আপনাকে দুইটা সাইড নিয়ে আলোচনা করতে হবে, দুইটা সাইড থাকবে, দুইটা নিয়ে আলোচনা করতে হবে। কম্পিউটার্স আর বিং ইউজড মোর অ্যান্ড মোর ইন এডুকেশন। কম্পিউটার অনেক বেশি ব্যবহৃত হচ্ছে শিক্ষাক্ষেত্রে। সাম পিপল সে দিস ইজ আ পজিটিভ ট্রেন্ড, ওয়াইল আদার্স আর্গু দ্যাট ইট লিডস টু নেগেটিভ। কিছু কিছু মানুষ বলতেছে এটা একটা পজিটিভ দিক, কেউ কেউ বলতেছে এটা একটা নেগেটিভ দিক। দুইটা সাইড, আপনাকে দুইটা সাইড লিখতে হবে। পজিটিভ সাইড যারা চিন্তা করছে তারা কেন পজিটিভ বলছে সেটাও লিখবেন, নেগেটিভ সাইড যারা চিন্তা করছে তারা কেন নেগেটিভ বলতেছে সেটাও লিখবেন। দুইটা বডিতে দুইটা পজিটিভ সাইড একটা, একটা নেগেটিভ সাইড একটা, দুইটা বডিতে দুইটা সাইড লিখতে হবে আপনাকে। দিস ইজ কল্ড বোথ ভিউ ডিসকাস। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও আপনাকে দুইটা সাইডে লিখতে হবে। আপনি অ্যাডভান্টেজও লিখতে হবে, ডিসঅ্যাডভান্টেজও লিখতে হবে। মাল্টিন্যাশনাল কোম্পানিজ আর বিকামিং ইনক্রিজিংলি কমন ইন ডেভেলপিং কান্ট্রিজ। মানে বিশ্বের বড় বড় উন্নতশীল দেশে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো বাংলাদেশে, তারপরে হচ্ছে ছোটখাটো যেসব ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, এইসব কান্ট্রিগুলোতে আসে। এসে তারা কি করতেছে, ইনভেস্ট করতেছে। তো এটা ইনভেস্ট যে করতেছে, এটা আমার লাভ কি বা আমার ক্ষতি কি? একটা বডিতে লাভ লিখবেন, একটা বডিতে ক্ষতি লিখবেন। একটা বডিতে অ্যাডভান্টেজ, একটা বডিতে ডিসঅ্যাডভান্টেজ। দিস ইজ কল্ড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। প্রবলেম সলিউশন। ইন সাম কান্ট্রিজ ইয়াঙ্গার পিপল আর নেগলেক্টিং দেয়ার রাইট টু ভোট। বিভিন্ন দেশে, যেমন আমাদের দেশেই কেউ ভোট দিতে যাইতো না। ভোট দিয়ে দরকার কি, ভোট তো রাতেই হয়ে গেছে গা। এই যে আপনার রাইট, ভোট দিয়ে নেতা চুজ করা, এটা আপনার রাইট, আপনার অধিকার। জাস্ট এ মিনিট, গলা আর চলতেছে না। তো আপনার যে রাইটটা, সেই রাইটটাকে আপনি নষ্ট করতেছেন। তো এখন এটার কারণ কি? হোয়াট প্রবলেমস ডাজ দিস কজ? এই সমস্যার কারণ কি? হোয়াট আর সাম অফ দ্য পসিবল সলিউশন? এই সমস্যার সমাধান কি? তাহলে একটা বডিতে প্রবলেম লিখবেন কেন এটা ঘটতেছে, একটা বডিতে সলিউশন লিখবেন। দুইটা বডি শেষ। এরপরে উপরে ইন্ট্রোডাকশন, নিচে কনক্লুশন, ডান। এগুলো ধরে ধরে দেখাই দেবো, প্রত্যেকটা এসেই দেখাবো আমি। প্রতিটা এসে শিট আছে আমার কাছে, প্রতিটা এসেই কি কি করতে হবে এই টু জেড দেখাই দিব, নো প্রবলেম। আর টাস্ক ওয়ান এখন দেখে লাভ নাই। টাস্ক ওয়ানে কি কি আছে? এটা একটা রিপোর্ট রাইটিং। এটাতে আপনি আপনার নিজের ইচ্ছা মতো কিচ্ছু লিখতে পারবেন না। চিত্রতে যা দেখবেন তাই লিখবেন। ধরেন আপনার সামনে আমি একটা ফটো দিলাম,
বা ফটো না, ধরেন বন্যা হইছে, এখন আমি তো ইংল্যান্ডে থাকি, আপনি থাকেন বাংলাদেশে, বন্যা হইছে বাংলাদেশে, আমি তো ভাইয়া দেখতেছি না, এখন আপনি তো নিজের চোখে দেখতেছেন, আমি বললাম যে কি বললাম, ধরেন বললাম শাহ নেওয়াজ সাহেব, আমি তো দূরে দেশের বাইরে আছি, আমি তো জানি না আপনি দেশের কি অবস্থা, এটাকে আপনি নিজের ভিজুয়াল দৃষ্টিতে আপনার চক্ষুষে যে দেখতেছেন, দেইখা একটু লেইখা চিঠি লেখেন আমার কাছে, কারণ এখন মনে করেন মিডিয়া টিডিয়া নাই, ভিডিও করা যাচ্ছে না, কিন্তু আপনি চিঠিতে লিখবেন, এখন আপনি চিঠিতে লিখবেন মানুষ মরছে 20 জন, আপনি লেখলেন একজনও মরে নাই, পানিতে পুরা বৃষ্টিতে পানি হইয়া মনে করেন মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, কেন আপনি বললেন যে মানুষের বাড়িতে পানি উঠছে, সমস্যা নাই, সবাই একটু কষ্ট করে চলতেছে, এরকম তো হবে না ভাইয়া। আচ্ছা, তারপরে আবার বললেন যে আপনাকে বলা হয়েছে আপনি যা যা দেখবেন তাই তাই লিখবেন, এখন আপনি লিখলেন কি লিখলেন, যে বৃষ্টিতে মানুষের ঘরবাড়ি সব বন্যায় ডুবে গেছে, মানুষ অনেক মরে গেছে, আমি অনেক কষ্ট পাইতেছি, আমার তো ভালো লাগতেছে না, দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ওর্স, এই একটা সমস্যা। আপনি লিখছেন প্রথমে ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, মানুষ মরে গেছে, এটা দেখছেন ঠিক আছে, আপনার ইমোশন কি লাগাইতে কইছে, আমার ভালো লাগতেছে ভাইয়া, না। হ্যাঁ, মানে হচ্ছে যে টাস্ক ওয়ানে হচ্ছে যে প্রশ্ন যেটা থাকবে, আমি হচ্ছে ইন্ট্রোডাকশন নিজের ভাষায় লিখতে পারবো, তাই তো? কিচ্ছু লিখতে পারবেন না, ও আচ্ছা। আপনার নিজের ভাষায় কিচ্ছু লিখতে পারবেন না। নিজের ভাষায় লিখতে পারবেন কি, যেটা দেখতে পারতেছেন ওইটা, মানে আপনার ইমোশন প্রেস করতে পারবেন না। আপনি আপনার নিজের ভাষায় লিখতে পারবেন, নিজের মানে ভাষায় ওই কি যে লিখবেন। প্যারাফ্রেজ যেটা বলে যে ওরা একটা লেখছে ওইটাই হবে, কিন্তু আমি অন্যরকম করে লিখলাম। ওরা তো কিছুই লিখে দিবে না আপনাকে, ওরা তো একটা চিত্র দিবে আপনাকে। আপনি আচ্ছা, আপনার সামনে যে বন্যা হইলো, এই বন্যাটা কি কোথাও লেখা ছিল? না, তো এটা কি ওটা তো আপনি আমি এটা লিখলাম। দেখছেন না আপনি? হ্যাঁ। এটা কি একটা চিত্র না? হ্যাঁ। এই চিত্রটারে সুন্দর করে খাতায় নিজের ভাষায় লিখবেন উইদাউট ইমোশন। আচ্ছা। বুঝা গেছে? হ্যাঁ। আপনি আপনার ইমোশনকে লিখতে পারবেন না, আপনি দেখতেছেন মানুষ মরে যেতেছে, লাখে লাখে মানুষ মরে গেছে, আপনি লিখবেন, বাট ওইখানে বলবেন না দিস ইজ ভেরি ব্যাড, এই কথা লেখা যাবে না। দিস ইজ ভেরি ব্যাড নাকি, এটা তো আপনি বলতেছেন, অন্যজন তো বলতে নাও পারে, এই জন্য আপনার নিজের ইমোশন বলতে পারবেন না। আপনি দেখছেন যে অনেক মানুষ মরে গেছে, অনেক মানুষ কান্নাকাটি করতেছে, মানুষ অনেক হতাশ হয়ে গেছে, তাদের ঘরবাড়ি ছেড়ে মানুষ বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন হয়ে গেছে, তারা প্রচুর কান্নাকাটি করতেছে। এখন মনে করেন আপনি এর সাথে তাল মিলিয়ে নিজের ইমোশন অ্যাড করা যাবে না, মানুষের ইমোশন কি দেখতেছেন সেটা অ্যাড করেন, আপনার ইমোশন দিতে পারবেন না আপনি। সো এই হচ্ছে কাহিনী। তো আমাদের প্রবলেম হয় এখানে, যে আমরা অনেক সময় বলি যে অনেক এরকম আসে যে ইট ইজ ক্লিয়ারলি সিন দ্যাট, আই ক্যান সে ইট দ্যাট দা, কি বলছে, যে অনেক ক্ষতি হয়েছে, দা, সো দ্য সিচুয়েশন গোয়িং ওর্স, সো আই থিঙ্ক দ্য সিচুয়েশন উইল বি গোয়িং মোর অ্যান্ড মোর ওর্স, এরকম এই টাইপের কথা বা লেখা যাবে না, আমি কি মনে করি নাকি এগুলো না। যা দেখতেছেন তাই লিখতে হবে, এটা আসবো সমস্যা নাই। বার গ্রাফ, কলাম গ্রাফ, টেবিল, লাইন চার্ট, পাই চার্ট, এই যে এখানে যা যা আছে, ডায়াগ্রাম, প্রসেস, এখানে যা আছে প্রত্যেকটারই এক একটা করে অ্যাটলিস্ট দেখাবো, প্রত্যেকটাই দেখাবো। সো এটা একদম ইজি, চিত্র দেখে দেখে করতে হয় তো, এটা অনেক ইজি, এটা কোনো প্রবলেমই না আমি মনে করি। এটা পরীক্ষার 1 সপ্তাহ আগে দেখলেই হয়ে যায়, এটা খুব বেশি আগে থেকে দেখার প্রয়োজন হয় না আমি মনে করি। এই যে ডেট ম্যাচিং, যারা ডেট ম্যাচিং তখন দেখাইছিলাম না, ডেট ম্যাচিং, এটা কত সালে হয়েছে, এটা কত সালে হয়েছে, এটা কত সালে হয়েছে, সাল দেওয়া আছে, এই সালটা কোথায় আছে সেখানে যাবেন, এইখানে যে দেখবেন যে কি লেখা আছে এর মধ্যে কোনোটা আছে কিনা, এইখানে কোনোটা আছে কিনা, যেটা আছে সেটা ম্যাচিং করতে হয়, নেম ম্যাচিং এর মতো। দেখি। স্যার প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে হচ্ছে সেন্টেন্স ঠিক থাকবে, স্ট্রাকচার ঠিক থাকবে, মিনিং, সরি, মিনিং ঠিক থাকবে, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হবে। সিনোনিম, সিনোনিম। প্যারাফ্রেজ মানে হচ্ছে সিনোনিম। ধরেন আমি বললাম আমি চা খাই, ইংরেজি কি হবে বলেন? আই ড্রিঙ্ক টি। ভুল, আই টেক টি। ড্রিঙ্ক টেক। হচ্ছে, ড্রিঙ্ক হচ্ছে আপনার
কোল্ড ড্রিঙ্কস বা পানির ক্ষেত্রে ইউজ করা হয়, মিল্কের ক্ষেত্রে ইউজ করা হয়। হট ড্রিঙ্কস এর ক্ষেত্রে হচ্ছে হ্যাভ বা টেক। ঠিক আছে? হট আছে যে যেমন কফি, তারপরে টি, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ বা টেক ইউজ করি। তো মনে করেন যে আই টেক টি, আমি চা খাই, আই হ্যাভ টি, আমি চা খাই। তো হ্যাভ আর টেক এর মধ্যে কোনো পার্থক্য নাই, এখানে সিনোনিম, এটাই প্যারাফ্রেজ। বুঝতে পারছেন? জি। প্যারাফ্রেজ মানে হচ্ছে স্ট্রাকচার সেম থাকবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, সিনোনিম ব্যবহার করা হবে, বাট মিনিং সেম থাকবে। মিনিং সেম থাকবে বাট দেখতে ভিন্ন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে দেখেন, এটা হচ্ছে একটা পাই চার্ট। এখানে 10%, 20%, 15%, এটা 15%, এটা 10%, এটা 30%। এখন আপনি বললেন, ওয়াও, নট আদার ল্যাঙ্গুয়েজ 30%, ইটস এ বিগ হিউজ অ্যামাউন্ট, হ্যান ত্যান, এগুলো লেখা যাবে না। 30% হচ্ছে নো আদার ল্যাঙ্গুয়েজ, 30%, দিস ইজ দ্য বিগেস্ট অন ইন দিস ম্যাপ। এটা বলতে পারেন, বাট ইমোশন দেওয়া যাবে না, কোনো ইমোশন প্রেস করা যাবে না। আমাদের অনেকেই ইমোশন প্রেস করে ভাইয়া, অনেক আছে, অনেক আছে, অনেক। সমস্যা নেই, এটা এগুলো দেখানো হবে। তো মূলত এই ছিল আমাদের আর কি, রাইটিং। জেনারেল ট্রেনিং এর আছে এখানে আমাদের, জেনারেল ট্রেনিং এ টাস্ক ওয়ানের লেটার আসে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। আর আছে টাইমিং। টাইমিংটা কেমন? টাইমিংটা হচ্ছে টাস্ক অনে হচ্ছে 20 মিনিট, টাস্ক টুতে হচ্ছে কত, 40 মিনিট। টাস্ক টুটা আমরা আগে লিখবো, টাস্ক ওয়ানটা পরে লিখবো। কেন? কারণ টাস্ক টু এ 40 মিনিট মানে হচ্ছে ডাবল মার্ক, টাস্ক ওয়ানে 20 মিনিট মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ মার্ক। ধরেন আমি 100-কে 3 ভাগ করলাম, 33, 33, 33, তাহলে 33 × 2 = 66, 2 ভাগ মার্ক হচ্ছে রাইটিং টাস্ক টুতে। আর ওয়ানে হচ্ছে 33%, তাহলে 33 ভাগ দিয়ে আপনি কিন্তু পাস করতে পারবেন না। আপনি রাইটিং টাস্ক টু, সিঙ্গেল রাইটিং টাস্ক টু লিখে পাস করতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার, কি বলে এটাকে, যে 66-এর মধ্যে আপনি পাস করতেই পারেন। কিন্তু 33-র মধ্যে কিন্তু পাস করা যাবে না। এই জন্য চেষ্টা করতে হবে রাইটিং টাস্ক টু আগে লিখবেন ভালো করে, পরে টাস্ক ওয়ান লিখবেন। ক্লিয়ার সবাই? আর জি স্যার। রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়াটা পরে বুঝাবো, যখন আমরা রাইটিং করব তখন। এই ছিল মোটামুটি আয়ার্থের সিলেবাস, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। এখন সিলেবাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার রাইটিং টাস্ক 2 এ হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ ভিউ, এলা কি স্যার ওটা আলাদা হচ্ছে টাইপের? পজিটিভ আর নেগেটিভ, মানে হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। একটা বডিতে পজিটিভ ও লিখবেন, একটা বডিতে নেগেটিভ লিখবেন। ক্লিয়ার? জি স্যার। নেক্সট। হ্যাঁ, আর কেউ? সাদিয়া ম্যাডাম, শি শি শিবলি ভাই, কি অবস্থা? শিলা আক্তার বুঝছেন নাকি? মিলি আপা জি কই? ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া, আমি হচ্ছে জিটি। ও, তাহলে আপনার ওই যে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে ইসে, ওই যে রাইটিং টাস্ক ওয়ানে আপনার লেটার থাকবে, আমি লেটার দেখাই দিব একদিন, সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা। আর ভাইয়া আমি, সরি, আমি যেটা দেখলাম একাডেমিকের রিডিংটার যে প্যাসেজ জিটির প্যাসেজ সেম না, মানে প্যাসেজ ভিন্ন, কোশ্চেন একই। কোশ্চেন একই। হ্যাঁ, হুম, প্যাসেজ ভিন্ন, কোশ্চেন একই। টেনশন না আপনার। আমাদের একাডেমিকের প্যাসেজ যখন দেখবেন তখন জিটির প্যাসেজ আরো সোজা লাগবে। জিটির জি, প্যাসেজ হচ্ছে অনেকটা ইজি। ইজি। হুম, জি। জিটির হুম, প্যাসেজ হচ্ছে ইজি, একাডেমিকের গুলো একটু জিটি থেকে হার্ড। জি। মিলি আপা কই? মিলি আপা, জি ভাইয়া, আপনি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম যে মনে হয় পদ্মা নদীর আশেপাশে নাকি। না না। ঠিক আছে, কে যেন মেসেজ দিছিল আমাকে পদ্মা নদীর আশেপাশে, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এরপরে আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, হাসানুল বন্যা, হাসানুল বন্যা কে?
নাই মনে হয়। ভাইয়া আমি কি অবস্থা, আপনার বাড়ি কোথায়? ভাইয়া বরিশালের আমি। হ্যাঁ, তাই তো পদ্মা নদীর পরেই, তাই না? পদ্মা নদী হ্যাঁ পার হ্যাঁ হয়ে তো ভাইয়া, যান। পার হয়ে যাই জি আসতে হয়। ভাঙা হয়ে তারপরে আপনার ঢুকতে হবে। হুম, কিন্তু ডাইরেক্ট বাসে যাওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সরাসরি বাস আছে। 3 সাড়ে 3 ঘন্টা লাগে ঢাকা থেকে সায়দাবাদ। বুঝতে পারছি। শেখ শহীদুল সাহেব কি আছে, শোনে আমাদেরকে? জি স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার তো খুঁজেই পাইতেছিলাম না প্রথমে। তারপরে নিদ্রা জুই আপু, তানভীর ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তাহমিদ ভাই বলেন, কি অবস্থা? হ্যালো জি জি, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আইএলটিএস এর ইয়া স্পেশালি রাইটিং এন্ড স্পিকিং এর জন্য কি কি গ্রামার জানা লাগবে? ওকে, চলেন, ভালো কথা মনে করছেন, দেখাই দিয়ে আসি। খুব বেশি গ্রামার লাগে না, যা লাগে তা মোটামুটি আমার ইউটিউবের ওই যে ফ্রি গ্রামার ক্লাস দেওয়া আছে, ওইখানে অনেক কিছু দেওয়া আছে, দেখলে ওইখানেও পাওয়া যাবে। কি রে পোস্ট? ক্যামব্রিজের বুক গুলোতে যেটা দেখলাম যে ওয়ার্ড গুলা সব নিউ নিউ ওয়ার্ড। আচ্ছা, এটা 12, আমি পেজ এই যে গ্রুপে একটা লিংক দিলাম, আপনারা এই লিংকটা দেখবেন। এই যে লিংক দিছি, এইখানে প্রথমেই গ্রামার নিয়ে আলোচনা করা আছে, বুঝতে পারছেন? এখানে গ্রামার নিয়ে আলোচনা করেছি যে আমি কি কি বই লাগবে, কিভাবে প্রশ্ন টিপস কই পাবো, কি এখানে কি কোন কোন গ্রামার লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট এই যে বেসিক গ্রামার দেওয়া আছে যে এখানে। পার্টস অফ স্পিচ জানা থাকলে বেশি বেটার, টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, প্যাসিভ, কন্ডিশনাল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মাস্ট, এগুলো মোটামুটি জানা থাকলে, মোটামুটি জানা থাকলেই হয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে আর কি লাগবে আপনাদের জন্য? আপনাদের জন্য একটা ক্লাস উন্মুক্ত করে দিলাম আজকে, জান। আমার একটা আমার একটা গ্রামারের প্রাইভেট ব্যাচ ছিল, আপনারা জানেন? জি, আপনি প্রি ক্লাসগুলো তো বলছিলেন। বেসিক, এই যে এই ক্লাসটার লিংক গ্রুপে দিয়ে দিলাম আপনাদের ফ্রিতে। এটা কাউকে দেওয়া হয়নি কোনো ব্যাচে, আপনাদের ব্যাচে প্রথম দিচ্ছি। এটার লিংক আপনাদের দিয়ে দিলাম। এইখানে বেসিক গ্রামারের অনেক ক্লাস আছে, কিন্তু দুঃখজনক হইলো আপনারা ক্লাস দেখা আমার আবার বিরক্ত করবেন না, এইটা দেন ওইটা দেন সেইটা দেন, দয়া করে এই বিরক্তটা করবেন না। কারণ এটা দিয়ে দিছি, এর মধ্যে অনেক কিছু শেয়ার করা আছে, দেখা দেখে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন ক্লাস, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। এই পেইড ব্যাচের গ্রামারের ক্লাস দিয়ে দিলাম, অনেক কিছু আছে এটার মধ্যে, দেখলে বুঝতে পারবেন। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। সেটা হচ্ছে যে আমাদের সপ্তাহে কয়দিন ক্লাস হবে, কখন, মানে কি কি বারে ক্লাস হবে? আপনার তো গুলি করে হত্যা করা উচিত, আপনার তো যা দিছি তা আপনি দেখেন নাই খেয়াল করে। হয়তো এ- বা খেয়াল করি নাই। খেয়াল মানে কি করবেন। কি বারে ক্লাস হবে আমি জানি না। আপনার কি আমি দিছিলাম পেমেন্ট, টাকা পেমেন্ট করার একটা পিকচার দিছিলাম না? না, ও সরি, আমি তখন পড়ছি, ভুলে গেছি। এই আচ্ছা, জন্য আমার আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে সিলেবাসের বাহিরে। আমাদের হচ্ছে লাস্ট অব্দি, এখন তো 30 জন, 34 জন মতো আছে। তো লাস্ট অব্দি আমাদের ব্যাচ শেষ পর্যন্ত আনুমানিক, আপনি তো ব্যাচ কন্টিনিউ করেন, মানে কতজন পর্যন্ত থাকে, সবাই কি কন্টিনিউ করে? 5-6 জন।
মানে 5-6 জন আর কি লাস্ট অব্দি মানে চলে যায়, বাকিগুলা থাকে এরকম। হ্যাঁ, লাস্টে 5-6 জন থাকে, ওদের রেজাল্টই পাওয়া যায়, বাকিগুলোর রেজাল্টও পাই না, খবরও জানি না। ভালোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5-6 জন হচ্ছে বললাম যারা খুব সিরিয়াস থাকে, নর্মালি 10 জন থাকে। এই যে ধরেন আমি এইখানে 30 জন আছে, তো অলরেডি যারা হুম। রিপিটের আছে, রিপিটের গুলা তো আগেই হারাই যাবে। রিপিটে যারা আছে এটি আগেই হারাই যাইব, এদেরকে পাওয়া যাবে না। এরা দেখবেন যে 5-7টা ক্লাস পরেই দেখবেন হারাই গেছে সব, রিপিটের গুলো হারাই যায়। রিপিটের গুলো ভালো লাগবে না, কেন জানেন? আমি জানি। এখন আমি যদি না দেই তাহলে মাইন্ড করবে যে স্যার বললো কিন্তু দিল না, স্যার খালি টাকা বুঝে, এইরকম বুঝবে। এই জন্য আমি যে চাই দিয়ে দেই। এখন রিপিটের গুলা কেন থাকবে না? দেখেন আমি আপনাদেরকে যা করাবো এইগুলাই কিন্তু ওরা একবার করছে আমার কাছে, করছে না? হ্যাঁ হ্যাঁ। সেম জিনিসটা কিন্তু আবার করতে কি আপনার ভালো লাগবে? ও কি মনে ভাববে কি জানেন? ওরে এটা তো স্যার করাইছিল, এটা আমার লাগবে না মনে হয়, থাক আজকে জয়েন করার দরকার নেই। এরপরের দিন ভাববে আজকে মনে হয় এই ক্লাস হবে, আমি তো জানি এটা, থাক এটা আমার লাগবে না। এই যে শুরু হইলো না, শেষ আর আসবে না। সো এই জন্য রিপিটের গুলো আগেই ঝরে যাবে। আর এরপরে যারা আপনাদের ব্যাচে আছে প্রায় 18 জন না 19 জন, নিউ আছে 18-19 জন বা 20 জনের মতো। এই 20 জনের মধ্যে শেষ পর্যন্ত 10 জন কন্টিনিউ থাকবে, আর 5-6 জন থাকবে খুবই সিরিয়াস। আর 10 জন হারাই যাবে কেন? 10 জন মনে করেন যে ক্লাস কন্টিনিউ, তারা যে সিরিয়াস না তা না, তারাও সিরিয়াস, কিন্তু তারা হারাই যাবে ক্লাস রেগুলার না করার কারণে। এখন মনে করেন যে আমি তো ক্লাসে পড়া নেই, আমি তো জিজ্ঞেস করবো ভাই এটা করছেন, ভাই ওইটা করছেন, ভাই এটা বলেন ওইটা বলেন, হারাই যাবো গা। ভাই এত প্রশ্ন করবো, এটা ধরবো, ভাই এত স্পিকিং ধরবো, এই ভয়ে মনে করেন যে ক্লাসে জয়েন করব না। আর জয়েন না করার কারণে কি হবে? সে গ্যাপ ফেলাই দিবে, আর গ্যাপের কারণে সে আস্তে আস্তে মনে করেন যে পিছিয়ে পড়ে যাবে, এরপরে আর জয়েন করবে না ক্লাসে। এই হলো হয় অবস্থা, আচ্ছা। এই সিস্টেম। বুঝতে পারছেন? জি ভাইয়া। টেনশন করে লাভ নাই, এই যে রেকর্ড আছে, রেকর্ড আছে, ক্লাস শেষের দিক মিলাই লবেন। ভাইয়া, জি, স্পিকিং পার্টনার কি আমরাই চুজ করে নিব না আপনি সিলেক্ট করে দিবেন? আমি সিলেক্ট করে দিব। ও না না না, স্পিকিং পার্টনার আপনি সিলেক্ট করে নিতে হবে, আই এম সরি, স্পিকিং আমি সিলেক্ট করে দিব না। পার্টনার সিলেক্ট আমি করে দিতে পারবো না, কারণ আমি দিলাম আপনার, সে আপনার প্রপোজ করে বসলো, পরে আমারে কইবেন স্যার আপনি যারা দিয়েছেন সে তো আমার আশিক হয়ে গেছে, বিপদ আছে আমার বুঝছে, না, তখন সমস্যা। আশিকের সাথে নাই দিলেন, অন্য মেয়েদের সাথে মেয়েদের দিলেন। মেয়েদের সাথে মেয়েদের আবার হিংসা হয়, এই জন্য দিই না, ঝামেলা আছে আপু। এটা দিছি আমি প্রথম দিকে ব্যাচে দিতাম, পরে দিছি না, বুঝতে এটা মহা পারছি, কিন্তু বিপদ। এখানে তো আমরা শিখতে আসছি, এখানে আসলে হিংসার। আপনি হ্যাঁ। শিখতে আসছেন কিন্তু ভাইয়া যদি আমরা পার্টনার শুনেন না আমি মিলাতে আপনাকে পারি বলি, তাহলে কাইন্ডলি কিচ্ছু আপনি একটু করার মিলাই দিবেন। কিছু করার নাই। আপনি গ্রুপে, এখানে রিপিট হোক আর যেই হোক, আপনি গ্রুপে প্রত্যেকের মেসেজ দিবেন। আপনার মেসেজ যেহেতু আপনি বলছেন আপনার তো হিংসা নাই, তাহলে আপনি 30 জনের মেসেজ দিবেন। 30 জনের আমার এবার দিয়েন না, আমিও তো গ্রুপে আছি। বাকি যারা আছে এরে দিয়েন, এদেরকে মেসেজ দিয়ে ভাইয়া আমি ফ্রি আছি, আমরা একটা টাইম বের করব, আপনি প্র্যাকটিস করবেন আমার সাথে। তার মেসেজ দিবেন, তো সে যদি রেসপন্স দেয় আলহামদুলিল্লাহ, না দিলে সুম্মা আলহামদুলিল্লাহ, নেক্সট পার্সন, নেক্সট কাস্টমারের কাছে যাবেন, বুঝেন নাই? সিস্টেম হচ্ছে এরকম। আচ্ছা। জি ভাইয়া। নেক্সট কাস্টমার হায়ার করবেন এইভাবে, প্রয়োজনে চকলেট বিরিয়ানি খাওয়াবেন বাসায় দাওয়াত দিয়ে একদিন, সমস্যা কি? স্যার, বিরিয়ানি আমি খাওয়া, তো কানাডাতে আছি, বিরিয়ানি খাওয়ানোর কোনো অপশন নাই হাতে। টাইমিং এর একটা ব্যাপার আছে, দেশের সাথে এখানে ম্যাচ করে না। সেটা একটা আহ, বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, এটা একটা সমস্যা। জি ভাই। আচ্ছা আমি এই যে স্যার আমার একটা প্রশ্ন স্যার। করেন করেন, দাঁড়ান আমি স্পিকিং স্যার পড়া, আমি বলেন। আমি যেটা দেখতেছি স্যার, আমি হচ্ছে এই গ্রুপে সবচেয়ে ছোট স্যার। আপনি এই গ্রুপে আমি ছোট তো, রিসেন্ট আপনি এই গ্রুপে ছোট, আমি তো আমি রিসেন্ট এইচএসসি কমপ্লিট করছি সবচেয়ে হতভাগা আমি একটা ব্যাচ, ঠিক আছে? আপনি এখানে তো সবাই আমার সিনিয়র, আপনি তো সবাই রানিং, আমাকে হেল্প করতে শুনেন, হবে। আপনি তো রানিং স্টুডেন্ট, আপনার থেকে তো বাকি যারা পড়াশোনা গ্যাপ দিয়ে চলেছে তাদের অবস্থা তো আপনার থেকে অনেক খারাপ, তাই জানেন আপনি? আমিও আমি এর রিসেন্টলি চাইতে বেশি খারাপ, টিএসসি দিয়েছি। কারণ আমরা স্যার আমরা যে এইচএসসি শুনেন, 24 ব্যাচ, যারা পুরাই বেশি, হতভাগা একটা ব্যাচ বুঝছেন। যারা তারা শুনেন, যারা হতভাগা তাদের জন্য ইউরোপ আমেরিকা না, তাদের জন্য হচ্ছে কামলা দ্বীপে যাবেন, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এনেছেন কি এবার? বুঝছেন? না ওই ইউরোপ আমেরিকা, ইউরোপ আমেরিকা শুনেন,
ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য কে যেন করেন তো, মিউট করেন। ইকো হইতাছে। ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য হতভাগা না, বলবেন ইউরোপ আমেরিকার জন্য আমি খুব লাকি যে সিনিয়রদের সাথে পড়তে আসছি। আমি খুব লাকি যে এক্সপিরিয়েন্স মানুষদের সাথে পড়তে আসছি। আমি খুব লাকি যে এক্সপিরিয়েন্সদের অভিজ্ঞতা নিয়ে আমি আমার নিজেকে সাজাইতে পারবো, এটা বলবেন। বলদা উল্টা কথা কয়। না, আমি চাইতাছি যে আপুরা আমারে নক দিতে পারে। আপনারা নক দিলে আপনি দিবেন আরে ভাই, আপনি কি বোকা নাকি? আসলেও তো বোকা। আপুরা যদি আপনাকে নক বোকা না দেয় তো ভাই। আপনাকে যদি আপুরা নক দেয়, অবশ্যই আপু আমি রাজি। তবে আমার অনেক ভুল হয়, আপনি আমার ভুলগুলো কিন্তু ঠিক করে দিতে হবে। ব্যাস, ডিল কমপ্লিট। আপনি তাকে আজ করবেন, সে আপনাকে আজ করবে, ব্যাস। আপনি পারেন কিনা না পারেন তা তো তার দেখা দরকার নাই। আপনি তাকে জিজ্ঞেস করবেন, সে অ্যান্সার দিতে পারতেছে, ব্যাস। আপনি কে জিজ্ঞেস করলে আপনি যতটুকু পারেন অ্যান্সার দিবেন, ব্যাস, ক্লিয়ার। এখন আপনি যদি বলেন না, আমি তো আশিক, আমার তো ইজ্জত চলে যাবে আপুর কাছে, তাহলে আর পড়াশোনা করার দরকার নেই। না স্যার, আমার এমন আপুই দরকার, গাইডলাইন দিব। হুম। হ্যাঁ, চাইলে প্রত্যেকে দিতে পারে, সমস্যা নাই। আচ্ছা শুনলেন, আপনাদের এই যে আমি মাক্কার আইএলটিএস এর পিডিএফ শেয়ার করে দিছি, মে টু অগাস্টের একটা পিডিএফ। সেপ্টেম্বর টু ডিসেম্বর কি বেরোইছে? বেরোয়নি মনে হয় না। আচ্ছা যেহেতু আজকে বেরোইছে মনে হয়। আচ্ছা যদি পিডিএফটা বের হয় না, আমি অনেকগুলো পেজ নক দিয়েছি, সবাই ওকে ওকে, বলেছে এখনো হয়নি। শুনেন, যদি বেরোয় থাকে গ্রুপে শেয়ার করে দিন, তর্ক দরকার নেই। আর আমি আপাতত এখান থেকে পড়া দিয়ে দিচ্ছি, প্রথম দিকের পড়াগুলো সব পিডিএফে সেমই থাকে, সো নো টেনশন। আচ্ছা এখানে হচ্ছে, এত কেন সামনে? ভাই আপনি কি স্পিকিং এর জন্য কোনো টেমপ্লেট টাইপের এমন কোনো কিছু দিবেন? নেক্সট ক্লাসে শেয়ার করব। আচ্ছা ওকে। এইখান দেখেন, স্পিকিং পার্ট অন, এটা মার্কারাইলসের শেষের দিকে থাকে। পার্ট অন শেষের দিকে থাকে, প্রথম দিকে কিউ কার্ড থাকে। পার্ট অন শেষের দিকে, শেষের দিকে, এই যে শেষের দিকে আছে, কত নম্বর পেজ? এই বই হচ্ছে 243 বা 44 নম্বর পেজ। এই শিটে 242, এইখানে 243। আমি যে শিটটা আপনাদের গ্রুপে শেয়ার করছি, 243 নম্বর পেজে হচ্ছে শুরু পার্ট অন। এখান থেকে আপনারা দেখেন ওয়ার্ক অর স্টাডিজ, এখানে তিনটা। প্রথমে হচ্ছে আপনার নাম ঠিকানা, এই যে ফুল নেম, 1 2 লিখে নেন, পড়া 1 2 3, 1 2 3 পড়া থাকবে আপনাদের। 1 2 3 এই তিনটা টপিক পড়া থাকবে। এই তিনটা টপিকে আমি এক একজনকে এক একটা টপিক আস করব। এক একজনকে এক একটা টপিক, একজনকে আমি তিনটা টপিক আস করার আমার সময় থাকবে না। এত মানুষ, মানে ধরেন 10 জন হোক, 10 জনকে যদি আমি তিনটা করে আস করি, আমার 2 ঘন্টা এখানেই চলে যাবে, অন্য ক্লাস নিতে পারবো না। সো আমি এক একজনকে এক একটা টপিক আস করব। বাট ডায়াবেটিস রোগী। বাট আপনারা হচ্ছে, এই হ্যালো, ডোন্ট সাউন্ড। আপনারা হচ্ছে যে পেয়ার প্র্যাকটিস করবেন, আপনারা পার্টনার চুজ করবেন এখান থেকে। সাপোজ ধরেন এই যে হাশেম ভাই আর ধরেন আফরোজা আপু, মনে করেন যে এনরা দুজন প্র্যাকটিস করে। হাশেম ভাই আফরোজা আপুকে এই তিনটা টপিক সম্পর্কে কোশ্চেন করতে হবে, এবং তিনটাই অ্যান্সার করবে। একবার দুইবার তিনবার যতবার পারেন, কোনো সমস্যা নেই। একজন দুজন তিনজন 10 জনের সাথে, আপনি যত মানুষের সাথে প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার ভোকাল ক্লিয়ার হবে। সুতরাং একজন কেন, 10 জনের সাথে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। আবার আফরোজা আপু কি করবে, তাকে আবার এই তিনটা টপিক সম্পর্কে কোশ্চেন করবে সিরিয়ালি। তিনটাকেই কোশ্চেন করবে। আমি তো করবো একটা, বাট আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন, একজন এই তিনটা তিনটা একজন আরেকজনকে করবেন, আবার সে আবার রিপিট করবে, ভাইস ভার্সা। এইভাবে যদি আজকে থেকে শুরু করে লাগাতার শেষ অবধি পর্যন্ত যদি করেন এটা, আমি গ্যারান্টি দিচ্ছি স্পিকিং এর জন্য জীবনে কোনোদিন আর কোথাও কিছু করা লাগবে না। বাট যদি না করেন, রেসপন্সিবিলিটি ইজ ইয়োর্স, নট মাইন। মাইন্ড ইট। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার, এখানে তো মার্কারি স্পিকিং এ পার্ট 1 স্যার 200+ আছে। তো আমি প্রথম বেছে দিকে বেছে আমাদের করাবো দুইটা ভাইয়া, তিনটা। বেছে বেছে করাবো। হ্যাঁ, হ্যাঁ, বেছে বেছে করান, ঠিক আছে, কিন্তু স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনি প্রথম থেকে 2টা 3টা করে দিলেন, আমরা এভাবে প্র্যাকটিস করলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন আমরা সাথে ইউজ টু হয়ে যাব, আমাদের একটু বেশি করে দিলেন। যাদের অবশ্যই দরকার তারা তো প্র্যাকটিস করলোই, বেশি করে কারণ এখানে তো আমরা প্র্যাকটিস করতেই শুনেন, আসছে। এই তিনটা করে দিতেছি তাই মনে করেন যে কদিন পরতে 30 জনের মধ্যে 15 জন হয়ে যাবে। আর এরপরে যখন 4 5টা করে দিব, তখন 15 দিন পরেই দেখবেন যে ক্লাসে আপনি একাই আছেন খালি, আর কেউ নাই। ভাই,
মানে আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো আমাদের প্রয়োজন, এখানে তো আমরা শুনেন ফাঁকি আমি দিতে আসি বলি, না, এটা তো আমাদের আপনি প্রয়োজন। একটা পার্টনার ক্রিয়েট করেন। আমি ক্লাসে প্রেশার দিয়ে কোনো স্টুডেন্টকে খেলাতে চাই না। আমি খুবই রিয়েলি দুঃখিত, আমি রিয়েলি সরি, আমি আর এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমি ক্লাসে জি তিনটা স্যার। পড়া দিচ্ছি, এই তিনটাই কয়েকদিন পরে অনেকেই তিনটাকেই কন্ডিশনে নিবে, তিনটাকেই অনেকে বলবে প্রায় দুইটা দেন, অনেকে বলবে ভাই একটা দেন, এরকম অবস্থা চলে আসবে, আমি জানি, এক্সপিরিয়েন্স, বিগত 4-5 বছরের এক্সপিরিয়েন্স। জি স্যার। তো যেহেতু জি স্যার। ক্লাসে স্টুডেন্ট আমার রাখতে হবে, সেই ক্ষেত্রে আমি চাই না যে ক্লাসে স্টুডেন্ট চলে যাক, এই জন্য আমি তিনটাই রাখবো। শুরু থেকে শুরু করছি তিনটা দিয়ে, শেষ পর্যন্ত তিনটাই থাকবে। যারা চান যে আমার একটু এক্সট্রা প্র্যাকটিস করা দরকার, তাহলে আপনি আপনি সবাইকে নক দিবেন। নক দেওয়ার পরে যখন 4-5 জনের সাথে প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে কোন স্টুডেন্টটা একটু বেশি ভালো, কোন স্টুডেন্টটা আপনার সাথে তাল মিলাতে পারবে, তার সাথে বেশি কন্টিনিউ করবেন, তার সাথে আপনি এক্সট্রা করে প্র্যাকটিস করে নেবেন। এটা বেটার হয় আমার মনে করি। জি জি স্যার, ভাইয়া, ধন্যবাদ। জি ঠিক ভাইয়া। আছে। ভাইয়া কিন্তু আসলে বেশি দেয়াটাই হচ্ছে আমার মনে হয় বড় না, অল্প থেকে যদি ভালো করে শিখে ফেলি ওটাই হুম, হবে বেশি ইফেক্টিভ। ঠিক আছে, আমি অনেক জানি কিছু। এটা নিয়ে সমস্যা নেই, কারো মতামত দেওয়ার দরকার নেই, এটা নিয়ে প্রবলেম হবে না, আমি জানি এটা। সো যারা একটু অ্যাডভান্স বা যারা মনে করেন যে আমার একটু বেশি প্র্যাকটিস করা দরকার, কারণ আমার পরীক্ষা খুব তাড়াতাড়ি বসা দরকার, আমার হাতে খুব বেশি সময় নেই, তো তাদের জন্য আমি বলবো, আমি তো এই যে 1 থেকে শুরু করছি। আর যারা মনে করেন একটু অ্যাডভান্স বা একটু বেশি করে পড়তে চান, তারা বইয়ের শুরু থেকে তো প্র্যাকটিস করবেন আমার দেয়াগুলা। আর আপনারা নিজেরা নিজেরা বইয়ের শেষ থেকে শুরু করবেন, বইয়ের শেষ থেকে আবার একটা দুইটা করে একটু আগায় রাখবেন নিজেরা, তাহলে শুরু থেকে শেষ থেকে দুই দিক থেকে আসতে গেলে কোর্স শেষ হওয়ার আগে দেখবেন আপনার সবই শেষ হয়ে গেছে। জি স্যার। স্যার দ্যাটস দ্য আর প্ল্যান। একটা কথা ইয়েস। জানতে চাচ্ছিলাম স্যার। আমি তো স্যার প্র্যাকটিস করছি কিছুদিন, অনেক মানে কয়জনের সাথে, মানে পার্টনার বেশি দিন থাকে না, দু একটা দিন প্র্যাকটিস করলে এই সমস্যা ওই সমস্যা, আজ দেখেন, মাথা ব্যথা, আজ হচ্ছে না, এখানে যে স্যার পার্টনারের জন্য নিজের একটা ক্ষতি হয়ে যায়। তো স্যার এই এই ক্ষেত্রে নিজে করতে হলে কিভাবে প্র্যাকটিস করবো, এই এই জন্যে মেথডটাকে বলেন। এই জন্যে আপনি কি করবেন শুনুন, পার্টনার যেহেতু থাকে না, নতুন যে পার্টনারই আসবে, ধরেন আপনি মাক্কারের স্পিকিং এই যে 1 থেকে শুরু করছেন, 20 পর্যন্ত গেছেন, আর পার্টনার মনে করেন ডিভোর্স দিয়ে লাইছে আপনারে। তো জি ডিভোর্স স্যার, এই যেহেতু দিয়ে, অবস্থায় হয়েছে। এখন ডিভোর্স যদি দিয়ে দিছে, আপনি তো আর এখন সেই ভার্জিন হইতে পারবেন না, পারবেন? না স্যার। এখন আপনার তো শেষ, 20 দিনের 20 টপিক শেষ, তো ওই জিনিস চিন্তা কইরা ওইখান থেকে শুরু করবেন। এবার যাই আসবে নতুন, ভাই আমরা 20 থেকে শুরু করবো, আপনি 20 থেকে শুরু করবেন, তাহলে আপনার 20 কন্টিনিউ, ধরেন আপনি 40 পর্যন্ত গেছেন, ডিভোর্স হয়ে গেছে আবার, আপনি এবার নতুন যে পার্টনার আসবে তারা 40 থেকে শুরু করাবেন, আপনার আন্ডারে চলাইবেন, তাইলে দেখবেন যে আপনার সব শেষ হয়ে গেছে। জি স্যার। শুরুর থেকে আর স্যার যাবেন এক না, জি শুরুর স্যার, জি থেকে স্যার। গেলেই স্যার আপনার একটা পার্টনার শুধু তার আন্ডারের কথাই বা কেন শুনবে? পার্টনারের এখানে কোনো ইয়া থাকবে না? শুনেন, স্যার এখানে হচ্ছে স্যার পার্টনারের তো একটা টপিক। পার্টনারের অবশ্যই থাকবে, আমি তো ওনার কথা বলছি। পার্টনার আবার যখন প্র্যাকটিস করবে, ধরেন আপনি তার পার্টনার, আপনি বললেন যে ভাই আমার তো 1 থেকে করতে হবে, আমার একে তো প্রবলেম, ওকে ঠিক আছে ডান, আপনি 1-এর থেকে 1, 2, 3 এই প্রথম তিনটা করবেন, আর আমি 40 থেকে 40, 41, 42 এই তিনটা করবো, আপনি আমাকে ধরবেন 40, 41, 42, আমি আপনাকে ধরবো 1, 2, 3, ব্যাস ক্লিয়ার। জি স্যার। স্যার একটা টপিক বুদ্ধি স্যার কদিন থাকলে, করে স্যার করা উচিত? ঘর জামাই থাকতে হয় না, ঠিক আছে? ঘর জামাইতে শ্বশুরের টাকা লয়ে নিজের প্লেটে থাকা যায়। শুনেন, Dialogue। আলমাস ভাই কি কইছেন একটা টপিক? স্যার বলছিলাম যে হচ্ছে একটা টপিক, যেমন স্যার আমার 20 পর্যন্ত গেছি, তো ওই হুম, তো স্যার আর দেখা হয় নাই, একবার করেই করছি আর কি। এরকম ভাবে মানে এরকম কি করবো যে আমি 20 পর্যন্ত গেছি, 20 থেকে 25 পর্যন্ত প্র্যাকটিস করলাম, তার সাথে আগের গুলা দেখলাম, নাকি শুধু কনসিস্টেন্সি মেনটেন করে সামনে আগাবো? সামনে আগাতে থাকবেন, পিছনের গুলো তাকানোর দরকার নেই। আর মনে রাখবেন ও রেগুলার পড়া। ভাইয়া, ভাইয়া আর একটা প্রশ্ন ছিল আমার। দাঁড়ান আমি শেষ করি, একটা কথা হচ্ছে কি, ধরেন আপনাকে আজকে আমি পড়া দিছি 1, 2, 3, জি আপনি স্যার। এই পড়াটা করতে পারেন নাই, পরের দিন 3, 4, 4, 5, 6 চলে আসছে, আপনি 1, 2, 3 ফেলে দিবেন, 4, 5, 6 পড়বেন, 4, 5, 6 পড়বেন, 1, 2, 3 যদি মাঝখানে সময় বের করে পড়তে পারেন তাহলে পড়বেন, না পড়লে বাদ। এটা হচ্ছে রেগুলারিটি জি মেনটেন স্যার। করে ক্লাসের ধারাবাহিকতায় থাকতে হবে, ক্লাসের ধারাবাহিকতায় না থাকলে তখন আপনি ক্লাস থেকে ঝরে যাবেন, এটাই হয়। জি স্যার। মিমাবু বলেন। আর স্যার হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে স্যার এখানে যে কোশ্চেন গুলো আছে, প্রথমে হচ্ছে আমরা কোশ্চেন পড়লাম, তারপর নিজে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, তারপরে হচ্ছে এখানে পড়লাম, তারপরে আবার বলার চেষ্টা করলাম, এইভাবে প্র্যাকটিস করবো নাকি এটা দেখে একবার আইডিয়া শুনেন, নিয়ে তারপরে বলা? এটা যে আপনার বেসিকের উপর ডিপেন্ড করে, এটা এটা আমি বলতে পারবো না। নাম্বার ওয়ান, আমি যে কোশ্চেনগুলো 1, 2, 3 পড়া দিছি,
এই এক জি দুই স্যার। দিনে যে কোয়েশ্চেন গুলো থাকে সেই কোয়েশ্চেন গুলাই পিডিএফ এ দেওয়া আছে, প্লাস একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। যারা বেসিক দুর্বল আমি বলবো এই স্যাম্পল অ্যান্সারটা পড়বেন। স্যাম্পল অ্যান্সারটা পড়ে আবার যদি এটার সাথে কোনো লাইন আপনার সাথে না মিলে, যদি আপনি একটু ট্রাই করেন মেক করার জন্য, তাহলে গুগল ট্রান্সলেটের হেল্প নিয়ে নিজে ওইখানে বাংলা লিখবেন, ইংলিশ চলে আসবে। তো ওইভাবে ট্রান্সলেট করে আবার খাতায় লিখে রাখবেন, খাতায় বা ওই যে যে মার্কার আছে যে পিডিএফ টিডিএফ যদি আপনার যদি হার্ড কপি থাকে, তাহলে হার্ড কপিতে লিখে রাখবেন যে আপনি কোন লাইনটা বলতে চান, ওই লাইনটা ওখানে লিখে রাখবেন যে লাইনটা গুগল ট্রান্সলেট করে আনছেন। এইভাবে নিজের অ্যান্সারও কিছু মেক করবেন, তাহলে সুন্দর হবে শুনতে। এইভাবে করতে হয়। জি আর স্যার। যারা মনে করেন বুঝতে নিজে পারছি। থেকে একটু দুই এক লাইন বানাইতে পারেন, তাহলে তো অবশ্যই বানাবেন। ভাইয়া জি কত জি পৃষ্ঠা বলেন। জানি পড়া দিলেন? 243। এই মিম আপু কিছু বলবেন, হ্যাঁ ক্লাস শেষ করব। হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে আমাদের স্টাডি যে রুটিনটা, এটা কি আমরা নিজেদের মতো অর্গানাইজ করে নিজেদের মতো করে নিব, নাকি আপনি আমাদেরকে কোনো রুটিন দিবেন ফলো করার জন্য? বা এভারেজ আমাদেরকে কত ঘন্টা মতো পড়তে হবে একটা ভালো মানে স্কোরের জন্য, 12 ঘন্টা। এরকম কোনো? 12 ঘন্টা। বারো আমি ঘন্টা আমি এখনই আমি এখনই রুটিনটা গ্রুপে দিয়ে দিচ্ছি। রুটিনটা আপনারা দেখবেন, যদি রুটিন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে শুরুতেই আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ওকে। ওকে, আজকে আর নো মোর কোয়েশ্চেন বিকজ ইটস 12:22, সো নো মোর টুডে, ইয়া। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।